আজকে অরিত্র বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আসলো, অরিত্রর বিয়ে বাড়ি তো লেগেই আছে, এদিকে সাগরনীল বিয়ে বাড়ি পাচ্ছে না, এই জন্য অরিত্র আর নতুন হেয়ার রূপম স্টাইল। 3 দিন ধরে ব্যাক টু ব্যাক এটা ক্যান্সেল করে যাচ্ছে, বিকজ ওর রোজই বিয়ে, মানে ওর বিয়ে নয়, মানে ওর বন্ধুদের বিয়ে আর কি। সেটাই বলো, লোকে আবার কমেন্ট করো রূপমদার বিয়ে হয়ে গেল, রূপমদা বললে না, এসব বলবে। রূপমকে তুমি যেই সাগরনীল বলছে দাদা আজকে হবে, চলো আজকে রাতে করে নি এপিসোডটা, রূপম লিখছে আজকে আমার কিছুতেই হবে না, আমার বাড়িতে 100 লোক। এইসব বলিনি, একশো লোক বলিনি স্যার। তুমি লিখলে না কালকে? লিখলো না সাগরনীল? হ্যাঁ, 100 লোক, 100 লোক লিখেছি। সাগরনীল এদিকে বলছে ও একটাও বিয়ে বাড়ি পাচ্ছে না, একটাও এদিকে সেদিনকে 3.5 কেজি মাটন খেলো, তা ওর আশ মিটছে না। ভাই, আমি সাগরনীলে খাওয়া নিয়ে মানে একটা গল্প বলতে চাই দর্শকদেরকে। মানে বলো বলো। সিরিয়াসলি ওটা ভিডিও করে রাখলে ওটা 1 লাখ ভিউ পেত 3 ইয়ারই কথাতে। 1 লাখ ভিউ পেত, চ্যালেঞ্জ করে বলছি। আপনারা যারা রূপমের ফেসবুকে ফলোইং বিশাল, প্রচুর মেয়েরা গিয়ে ওকে লাইক দেয়, ওর ছবি টবি পোস্ট করলে, যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো রূপম দেখবেন, আপনারা রূপমের প্রোফাইলে গিয়ে দেখুন, রূপম ছবি পোস্ট করেছে যে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা জায়গায় খেতে গেছিলাম 3 জনে। তো খাচ্ছিলাম আর কি, বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু ছিল। এবার আমার পাশে সাগরনীল, উল্টো দিকে রূপম। এবার আমি আর রূপম বহুবারই এরকম রেস্টুরেন্টে গেছি, সাগরনীলের সাথে আমি কম গেছি আর কি। এটা নিয়ে মনে হয় দ্বিতীয়বার ছিল তো। হ্যাঁ না, হ্যাঁ, দ্বিতীয়বারই দ্বিতীয়বার হবে। নয়, 3-4 বার মনে হয় হয়েছে, কারণ পার্টি এক দুটো ওরকম বা হয়েছে, হয়েছে, পার্টিতে অতটা হ্যাঁ নোটিস হ্যাঁ। করিনি। বাট হ্যাঁ, তো বাদ দাও। হ্যাঁ, বাট এমনি রেস্টুরেন্টে 3 বার হয়েছে। এবার সাগরনীল আমার পাশে বসে, এবার আমি আর রূপম খেতে খেতে গল্প করছি। এবার দেখছি সাগরনীল কোনো কথা বলছে না, মানে কোনো কথা নয়, মানে জাস্ট আমরা দুজন যেন এক্সিস্টই করি না। মানে জাস্ট এরকম নিচে গপ গপ গাল মারছে আর খেয়েই খাচ্ছে, যাচ্ছে। খেয়েই আছে। এবং আমি একটু পরে ওকে বললাম যে কি ও সাগরনীল তুমি, মানে আমরা বসে আছি ভাই, কিছু কথা বলো, রেসপন্ড করো, আমরা সিনেমা নিয়ে আলোচনা করছি। বলছে দাদা আমি মুড়ি খেলেও এরকম ডেডিকেশন দিয়ে খাই, আমি খাওয়ার সময় কথা বলি না। বলে খেয়ে গেল পুরো, যতক্ষণ একদম লাস্টের মানে একটা মানে কি বলবো, রাইসের একটা দানা অব্দি পড়ে ছিল না, সব রায়তা যখন শেষ করলো, হ্যাঁ না, তখন একটা তারপর ঢেকুর শোনো, তুললো, তারপরে পুরো কথা খেলো। বলবে। না না, পুরো খেলো, খেয়ে নিয়ে এবার দেখি চামচ খুঁজছে রায়তাটা খাবে বলে। চামচটা কোথায়, চামচটা কোথায়, যে চামচ খুঁজলো, দিয়ে এবার রায়তাটা 2 চামচ খেলো, খেয়ে বললো ভালো না। তারপরে এবার জোরে ঢেকুর দিল করে, তারপর বলছে "হ্যাঁ দাদা ঢেকুরটা বলি।" ঢেকুরটা হচ্ছে বাজে কথা, বাকিটা সত্যি বলছে, ঢেকুরটা বাজে কথা। ঢেকুরটা তুমি তোলোনি? না, ঢেকুর তুলিনি। ঢেকুর দিলে, এ কি, তারপরে বলছে, এ রূপম দাও ইচ্ছা তারপরে করে। আমাকে বলছে হ্যাঁ দাদা বলো। যা হ্যাঁ সিনেমা নিয়ে আলোচনা করেছি, খালি অর্ডার দেওয়ার আগে অবধি সাগরনীলের একটা ব্যাপার আছে, যে কি অর্ডার দেওয়া হচ্ছে, সেটার হ্যাঁ, মধ্যে মাটন আছে কি, কি আছে না কি, এটা নিয়ে ও প্রচুর, এটা নিয়ে ওর মানে একটা বিশেষ, মানে ও হচ্ছে না, বিশেষজ্ঞ। আরেকটা জায়গাতে এটা আমরা order দেওয়া- গেছিলাম আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে, কোথায় আমি সেটা বলছি না, সেখানে আমরা সবাই ছিলাম। সেখান থেকে সাগরনীল ঢুকে বলছে মেনুটা দাও, মেনুটা নিল, এরকম করে দেখতে শুরু করলো, দিয়ে অর্ডারটা দিল, এবার বসে আছে, যেই খাবারটা এলো দেখি আর কোনো কথা নেই ওর মুখে, ও খাবার দেখে, মানে হয় না সেই আমরা বাংলা সিনেমাতে বলি যে খাওয়া নিয়ে কমেডি থাকে সোনাদা টোনাদাতে, ওগুলো মনে হয় সাগরনীলের থেকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। মানে আমরা পরে অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে, সাগরনীল তুমি হ্যাঁ ওগুলোকে আজকে, ক্রিটিসাইজ করো যে সোনাদাতে ওই ক্যারেক্টারটা হ্যাঁ, আবির বলে ক্যারেক্টারটা মানে কমেডি করে খাওয়া নিয়ে, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, ওটা তো ঠিকই দেখায়, তো তোমারই তো ক্যারেক্টার ওটা। এবং আমি একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা যেখানে যেখানে আমার সাথে খেতে যাই, লাস্টে আমার মানে কিছু খাবার বেঁচে যায়, ঠিক আছে, কিছু খাবার এক্সট্রা হয়, সেটা সেটা last এ সাগরনীল শেষ, দেখে। ঠিক আছে, সেটা লাস্টে শেষ করা সাগরনীল, মানে আমি এটা করি না। সেদিনকেও তো হয়েছে। হ্যাঁ, কিছু খালি সেদিন মানে বলো বল, রূপম দা তুমি এই রাইসটা খাবে না, আচ্ছা, বলে টাক 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 না, টাক 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 দিয়ে মোটেই দিল। নয়, এগুলো কি বাজে কথা, এগুলো কি বাজে এটা কথা। করে না, আমি ওকে বলি সাগরনীল খাবার নষ্ট করবো না, তুই খেতে পারবি, তখন ও বলে দেখি, অনেকটা আছে রূপম দা, এতটা পারবো, তারপরে দেখি পুরোটাই সাগরনীল পেরে যায়, ঠিক আছে, এটা হয়, এটা হয়। তো সাগরনীল এই খাওয়া নিয়ে মানে ওরা বিশেষজ্ঞ, যখন অর্ডার দেবে এটা আছে কি নেই এরকম ভাবে দেখবে, এটা 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 এটা, তারপরে না, তখন যেই একদম এরা খাবারটা সামনে নিয়ে নেয় মেনুটা। ঠিক আছে, এবার তোরা যা ইচ্ছা বল ভাই, এবার আমার আর কোনো আলোচনা নেই, আমি একদম ডিসকানেক্টেড হয়ে গেলাম। আমি এবার খালি খাবো, এবং মাটনটা এরকম ভাবে খাবে যে খাসিটা ওপর থেকে বলবে যে আজকে ভাই আমি মরে শান্তি পেলাম, যেভাবে চুষে খাবে, মাটনের গায়ে আর কিচ্ছু বাকি নেই হাড়টার গায়ে। তুমি তোমার ডেটের গল্পটা একটু বলো তো আগে, আমি ওটা জানতে চাই। মানে তুমি ডেটে গেলে না, কি করো যদি রেস্টুরেন্টে যাও? যার ব্যাপারে তোমরা জানতে চাইছো তার ব্যাপারে আমি বেশি কথা না বলে যদি বলি, তাহলে তার সঙ্গে আমি কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আমি যখন খেতে যাই তার সঙ্গে আমি কথা বলি,
সেই জায়গাটা হচ্ছে মানে কি বলবো, প্রত্যেকটা মানুষেরই আর কি একটা বিশেষ মানুষ থাকে যার জন্য সে তার নর্মস গুলোকে ভাঙে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই নর্মস গুলোকে মানুষ ভাঙে না আর কি। ঠিক আছে, ধরো তোমারও কিছু না কিছুতে আছে, আমার যেমন খাওয়াতে আছে, অরিত্রদারও কিছু না কিছুতে আছে, রূপমদারও কিছু না কিছুতে আছে, যে এটা মানে এটা হচ্ছে ডিফাইন করে অরিত্রদাকে, বা এটা হচ্ছে ডিফাইন করে রূপমদাকে। সেরকমই খেতে বসে না কথা বলার বিষয়টা, এটা আমার বাড়ির লোকও জানে, আমার বন্ধুরাও জানে, যে সাগরনীর ওই 20টা মিনিট কথা বলবে না আর কি। মানে আমি খেতে খেতে কথা বলে আমি দেখেছি, আমি না খাওয়াটা একেবারেই মানে এনজয় করতে পারি না আর কি। মানে মানে আমার পুরো খাওয়াটার এনজয়মেন্টটা পুরো অর্ধেক হয়ে যায়। তো আমি সেটাকে নষ্ট হতে দিতে চাই না, যে কারণে আমি আর কি মানে খেতে খেতে কথা বলি না আর কি। মানে খেতে খেতে তুমি যদি আমাকে কথা বলাও, তাহলে আমি মানে কমপ্লিটলি মিস করে যাবো আর কি, খাওয়ার যে মজাটা কমপ্লিটলি মিস করে যাবো, যে কারণে আমি কিছুতেই বলি না আর কি। মানে কিছু করবার নেই, তুমি যদি আমাকে বলাতে। আমি অডিয়েন্সকে একটা জিনিস বলছি, সেটা সাগর নিলেন না, যে অরিত্র সাগর নীল এক্ষুনি বললো যে প্রত্যেকের এরকম একটা হ্যাবিট থাকে। আমি অরিত্রর বিয়ের সময় মানে রিসেপশনে অরিত্রকে একটা জিনিস করতে দেখেছি, সেটা নিয়ে আমি সাগর নীল আমরা প্রচুর হেসেছি। সেটা হচ্ছে অরিত্র বিয়ে করে মানে রিসেপশনে রয়েছে, সবার সাথে ছবি টবি তুলছে, এবং সেই সময় ও ভিডিও দেখে যাচ্ছে, ঠিক আছে, নিজের ভিডিও দেখে যাচ্ছে, আমরা দেখছি পাশে থেকে আসছি, ঠিক আছে। সেদিনকে পুষ্পার ভিডিও করেছে ও, ও এরকম করে ইউটিউব স্টুডিওতে ভিডিও দেখে যাচ্ছে, ওর পাশে ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা যখন ছবি তুলতে এসেছি, ছবি তুলবো, ওর বউকে বলছে এই তুই যা এখন দাঁড়া, ওর ছবিটা তুলে নি বলে। আমরা ওটা বলছে কি করছো তুমি, বলছে না না এটা আগে বলে ছবি টবি তুলি। এবং ও তারপরে দেখি ভিডিও দেখে যাচ্ছে। ওই এবারে প্রত্যেকের মধ্যে আমাদের এরকম ধরনের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা আমরা না চাইতেও করে ফেলি। তো অরিত্রেরও আছে, সাগরনীলেরও আছে, আমারও আছে। সাগরনীলেরটা মারাত্মক ভাবে ধরা পড়ে আর কি। তো যাই হোক, তো তুই ভালো খেয়েছিস আগের দিন, এবং আমি চাই তুই তাড়াতাড়ি এরকম 3-4টে বিয়ে বাড়ি পা, যেখানে জমিয়ে খাবি এবং কারোর সাথে কথা বলবি না না সেই না, সময়। ব্যাপারটা এরকমও নয় যে যেটা আমি অরিত্রকে আগের দিন অরিত্র নিজেও বললো, ব্যাপারটা এরকমও নয় যে মানে খুব ভালো খাবার পেলে তখনই আমি এরকম করি। মানে আমাকে তুমি যাই খেতে দাও না কেন, আমি সেইটা ওইরকম ভাবেই খাবো আর কি। মানে কেন আমি জানি না, এখন এটা আমি বলতে পারবো না কারণ কি এক্স্যাক্টলি। আমি ছোটবেলা থেকে এভাবেই আর কি, মানে খাওয়ার সময় কথা বলি না, কোনোদিনই বলি না আর কি। আর এটাও নয় যে বাড়ির লোক বলতো ছোটবেলায় যে খেতে খেতে কথা বলিস না। এম দেখবে অনেক কথা বলা হয় যে খেতে খেতে যারা কথা বলে তারা পাগল হয়ে যায়, এরকম টাইপের ছোটবেলায় ভয় দেখানোর জন্য বলা হয়। সেসবের জন্য যে আমি না, করি বাচ্চাদেরকে তো বলা হয় যাতে কথা বললে বিষম খেয়ে যাবে, তাই জন্য আর হ্যাঁ কি। মানে আমি অ্যাকচুয়ালি সেসব বলা হয় বলেও যে আমি মেনে চলি সেরকম ব্যাপারও নয়। মানে আমি এটা ছোটবেলা থেকে নিজে থেকেই আর কি, মানে এরকম আমি কি বলি এখন, যেটা আর কি ছোটবেলা থেকে করছি সেটা কারণও ব্যাখ্যা করা যায় না আর কি, করি যাই হোক, জাস্ট আমরা এইটুকুই 10 মিনিট ধরে খালি সাগর নিলে খাওয়া নিয়ে কথা বললাম, এবার আমরা টপিক গুলোতে হ্যাঁ আসি। হ্যাঁ আজকে হ্যাঁ। আমাদের হচ্ছে, এটাকে হোস্ট করবে হচ্ছে রূপম। আপনারা আগের দিন কমেন্টে অনেকে বলেছেন যে একজন একজন করে প্রতিটা এপিসোড একটা করে হোস্ট রাখো, তো আজকের হোস্ট হচ্ছে রূপম। রূপম, আমরা প্রথম কি টপিকে কথা বলবো? আজকে প্রথম টপিক, আজকে কিছুক্ষণ আগে চলে এসেছে খাকি বেঙ্গল চ্যাপ্টার। তো আমরা প্রথমে কথা বলবো খাকি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। হয়তো তোমার কেমন কি লেগেছে বলো, তারপর সাগরনীল বলবে। দেখো, আমার না মানে জিনিসটা এমনি ভালো লেগেছে, ঠিক আছে। মানে পজিটিভ দিক অনেক কিছু আছে, যেরকম জিতের যে ডায়লগ গুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো। সাটেলের মধ্যেও কিন্তু ওটার মধ্যে একটা মানে লার্জার দ্যান লাইফ ব্যাপার আছে, যে কান পাকড় কে মুরগা বান, ওই ডায়লগটা, বা তু ওয়াক্ত কিয়া পুছ রা হ্যায়, তেরা তো টাইম খারাপই চল রা হ্যায়, যে ঋত্বিককে বলছে, ঠিক আছে। বা অ্যাকশন সিন গুলো, বা যে একটা লেট 90s আর্লি 2000s এর যে পলিটিক্যাল ক্লাইমেটটা ওয়েস্ট বেঙ্গলে, সেটাকে কোথাও গিয়ে ক্যাপচার করছে, সেটা ভালো। ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, সেই জিনিসপত্রগুলো ভালো লাগছে। কিন্তু আমার দুটো জায়গায় একটু খামতিও লেগেছে। দেখো, একটা জিনিস হচ্ছে কি, নীরজ পান্ডের, এটা তো মানতেই হবে, নীরজ পান্ডের একটা কোয়ালিটি কোথাও গিয়ে ডাউন হয়েছে। অরমে কাহা দাম থা দেখে নাও, বা জিমি শার্গিলের সাথে যে ছবিটা নেটফ্লিক্সে করলো, যেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সিকান্দার কা মুকদ্দার বলে, সেটা তো ওই স্ট্যান্ডার্ডের হয়নি। এবং তুমি দেখবে নীরজ পান্ডে, মানে আমি বলছি কি, নেটফ্লিক্সে কদিন আগে ডাব্বা কাটেল এলো, বা নেটফ্লিক্সে সিক্রেট গেমস এসছে, বা নেটফ্লিক্সে যত সিরিজই এসছে, তুমি তাদের যে লুক এন্ড ফিলটা যদি তুমি দেখো, বা বম্বের যে একটা বিগ বাজেট কাজের যে লুক এন্ড ফিলটা হয়, খাকি দেখবে লুক এন্ড ফিল ওয়াইজ কিন্তু ওটা ম্যাচ করতে পারছে না। মানে জিনিসটা দেখতে প্রচন্ড ফ্ল্যাট লাগছে, মানে ইট ইজ লুকিং লাইক এ টিভি সিরিয়াল। মানে অ্যাস্থেটিক্সটা, মানে কোনো কালার কন্ট্রাস্ট বা কিছু নেই। দেখো, কোনো শটের মধ্যে অ্যাস্থেটিক ভ্যালুটা খুব একটা বেশি নয়, সেটা আমার একটা চোখে লেগেছে। যে ডাব্বা কাটেলে তুমি প্রোডাকশন ভ্যালুটা দেখো, বাকি তোমার ভালো খারাপ যাই লাগতো, মানে আমি বলছি প্রোডাকশন ভ্যালুর দিক থেকে এক্সেল এন্টারটেনমেন্ট যে করেছে, সেটা মানে লুক এন্ড ফিল হেভি। তো সেটা আমার মনে হলো, এটা নেটফ্লিক্সের সিরিজের লুক এন্ড ফিল ওরকম হবে না কেন? আর এটা তো একটা বাংলা কাজ নয়, এটা তো আমি তো তুলনা করবো বম্বের সাথে। এটা নেটফ্লিক্সের সিরিজ, মানে তো ইন্টারন্যাশনাল, মানে কোহরা বা ইনসাইড এজ, এগুলো তো সবই মানে ইন্টারন্যাশনাল লেভেলে গেছে, তাই না? তো সেইটা আমার কথা হচ্ছে, যে যে প্ল্যাটফর্ম কোহরার মতো সিরিজ আনছে, তার থেকে আমি আশা করবো ওরকমই একটা লুক এন্ড ফিল। তো লুক এন্ড ফিল ওয়াইজ একটা আমার মার লেগে, মানে ঝাড় লেগেছে, মানে পিছিয়ে আছে আর কি, মার খেয়েছে আমার মনে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে, তুমি যদি দেখো ডায়লগে, তুমি দেখবে আমাদের বাঙালি অভিনেতারা তো বম্বেতে কাজ করছে। এবার বুম্বাদা কাজ করেছে, পরমদা কাজ করেছে, যিশুদা কাজ করেছে। যিশুদা আমি বলবো অনেক ফ্লুয়েন্ট বলে কম্পারেটিভলি।
শাশ্বতদা কাজ করেছে। তো এবার এদের প্রত্যেকে তুমি দেখবে বম্বেতে যখন ক্যারেক্টার করে মোস্টলি বাঙালি ক্যারেক্টারসই দেয়, বাঙালি অরিজিনের বা কিছু এরকম একটা দিয়ে দেয়, যাতে যখন ওরা ইভেন দেখবে এই ডাব্বা কাটেলেও কিন্তু যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা বাঙালি দিয়েছে, হুম। শঙ্কর দাসগুপ্তা টাইটেল কিন্তু দাসগুপ্তা দিয়ে দিয়েছে, যাতে অ্যাকসেন্টে যদি কিছু বাঙালি অ্যাকসেন্ট চলেও আসে হিন্দি বলার সময় সেটা জাস্টিফাই হয়ে যায়, ঠিক আছে? তো সেখানে কোনো প্রবলেম থাকে না। এবার আমার কথা হচ্ছে এই গল্পটা সেটিং বেঙ্গল, তো এখানে ক্যারেক্টাররা যদি মানে হিন্দিতে কথা বলছে তার মধ্যে বাংলা মিশে আছে বা কিছু ডায়লগ তো ডাইরেক্টলি বাংলাতেই বলছে, তাতে কোনো প্রবলেম নেই আমার। কিন্তু আমার তার কথা হচ্ছে যে ইউনিফর্মিটিটা নেই কেন, কারণ ঋত্বিক ভৌমিক যখন ডায়লগ বলছে ওর ডায়লগটা পুরোই হিন্দিতে শোনাচ্ছে। মানে ও যেহেতু বন্দিশ ব্যান্ডিটস হিন্দিতেই কাজ করে, পুরোপুরি বম্বে বেস্ট, ওর হিন্দিটা পরিষ্কার, চিত্রাঙ্গদা সিং এর হিন্দিটা পরিষ্কার, আর বাকি বুম্বাদা, জিদ্দা, বাকি যারা আছে শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, তাদের কিন্তু হিন্দিটার মধ্যে বাংলার টানটা রয়েছে। তো একটা ইনকনসিস্টেন্সি ফিল হলো আমার। এটা হয়তো খুব ছোট জিনিস, অনেকে বলবে যে এটাতে কেন খুঁত ধরছিস, কিন্তু আমার কথা হচ্ছে নেটফ্লিক্সে যখন সিক্রেট গেমস দেখছি সেখানে দেখবে ওই যে কাটেকার বলে একটা হাবিলদার ছিল না, সাইফ আলী খানের যে অ্যাসিস্ট্যান্ট থাকে কাটেকার, ও দেখবে মাঝে মাঝে মারাঠিতে কথা বলছে, ফুল ফ্লেজের মারাঠিতে কথা বলছে, ও মারাঠি অ্যাক্টর অ্যাকচুয়ালি, বাট ও হিন্দিতে যখন কথা বলছে হিন্দিতেই কথা বলছে, ঠিক আছে? সেটা স্পষ্ট বলছে, মানে ওখানে হিন্দিটার মধ্যে মারাঠি কোনো টান নেই। তো ইউনিফর্মিটি আছে, মানে যে ক্যারেক্টার যে ল্যাঙ্গুয়েজ থেকে আসছে সেরকম অনুযায়ী কথা বলছে, একটা ইউনিফর্মিটি মেনটেন করেছে। বা তুমি যদি কোহরা দেখো, যেহেতু পাঞ্জাব বেসড, ক্যারেক্টাররা কখনো ফুল পাঞ্জাবিতে কথা বলছে না হলে হিন্দিতে কথা বলছে। সেখানে কিন্তু আলাদা করে হিন্দি বলবার সময় কিন্তু সুবিন্দার বিকির হিন্দির মধ্যে কিন্তু পাঞ্জাবি টানটা নেই আলাদা করে, একটা ইউনিফর্মিটি মেনটেন করা হয়, সেটা কিন্তু মেনটেন নেই। এই দুটো জায়গাতে আমার ঝাড় মনে হয়েছে। এবার অনেকে বলতে পারে যে কেন দেখছিস এটা, এই খুঁতটা দেখিস না, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো নেটফ্লিক্সের সিরিজ, এটা তো বাংলা কাজ নয়, তো দ্য স্ট্যান্ডার্ড শুড বি দ্যাট না, তো এটাই আমার মনে হয়েছে। তবে অ্যাকসেন্টের ব্যাপারটা আমার পার্সোনালি মনে হয়নি। অ্যাকসেন্টের প্রবলেমটা আমি যখন ট্রেলার দেখেছি আমার চোখে অতটা ধরা পড়েনি, হয়তো বা আছে, এখন অরিত্রদা বলছে বলে হয়তো বা আছে, আমি আমি এটা মানে নোটিসই করিনি সত্যি বলতে অ্যাকসেন্টের ব্যাপারটা। আর যেটা বাজেটের যেটা ব্যাপারটা, মানে প্রোডাকশন ভ্যালুর যে ব্যাপারটা, দেখো প্রোডাকশন ভ্যালু যে সিরিজগুলোর নাম অরিত্রদা বলছে, মানে সেগুলো তো ডেফিনেটলি মানে সেগুলো লুক অ্যান্ড ফিল ওয়াইজ যদি আমি মানে প্রিমিয়ামনেস এর কথা বলি, সেগুলো লুক অ্যান্ড ফিলটা অনেকটা বেটার। কিন্তু এখন এটাও দেখতে হবে যে এটা সাবজেক্টটা কি, মানে সাবজেক্ট হয়তো ডিকটেট করে দিচ্ছে, বা আমরা যারা 2 মিনিটের ট্রেলার দেখছি মেকাররা হয়তো অনেক কিছু রিভিল করছে না, হয়তো না না সিরিজটা না দেখলে আমরা মেবি না না বুঝতে পারবো। রিভিল বলছি সেটা প্লট পয়েন্ট লেভেল আমি বলছি না, আমি বলছি একটা একটা না শর্ট, না না না, হ্যাঁ একটা শর্টের অ্যাস্থেটিক্স আমি বলছি। আমি বলছি যে সিক্রেট গেমস তো একটা ক্রাইম ড্রামাই ছিল, এটাও তো একটা ক্রাইম ড্রামা, জনরা ওয়াইজ তো সেম। হুম না, আমার যেটা সেইটাই মনে হয় যেটা হ্যাঁ না সাগর বলে বলে দেখো, আমার 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 মনে হচ্ছে যে 2 মিনিটের ট্রেলার এটা, মানে যে যে ক্রিটিসিজম গুলো অরিত্রদা করছে, হয়তো হতে পারে যে সিরিজটা দেখবার পরবর্তীতে আমরা যখন আলোচনা করব তখন এই সেম হুম। ক্রিটিসিজম গুলো থেকে যাবে, মানে হয়তো হয়তো অরিত্রদা যেটা মনে করছে সেটাই হয়তো ঠিক বেরোলো, যে আফটার অল সেটা আমাদেরও মনে হতে শুরু করলো সিরিজের 8খানা 10খানা হোয়াট এভার এপিসোড যেগুলো মুক্তি দেবে সেগুলো দেখবার পরবর্তীতে, বা এরকমটা হতে পারে যে হয়তো আমরা সিরিজটা দেখবার পর মনে হলো যে না, যে প্রোডাকশন ভ্যালু নিয়ে যে কমপ্লেন্ট হয়তোটা করছে সেটা হয়তো মনে হলো যে না, সিরিজটা দেখবার পর মনে হচ্ছে যে না ঠিক আছে, মানে সাবজেক্টটা যেটা ছিল সেটা কোথাও একটা হুম। জাস্টিফাইড, মানে সেটা এটাই লুক অ্যান্ড ফিল হয়তো ডিমান্ড করছিল। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো, আমি সবসময় মনে করেছি, মানে এটা আমার বিভিন্ন ভিডিওর মধ্যেও তোমরা দেখবে আমাকে বলতে, যে যে লুক অ্যান্ড ফিলের যে বিষয়টা, এটা না, এই বিষয়গুলো অনেকটা পরে আসে। মেইন যে জায়গাটা সেটা তুমি সিরিজ না দেখলে, ট্রেলার টিজার দেখে আমরা কখনো বুঝতে পারবো না যে গল্পটা এবং চিত্রনাট্যটা কিরকম এবং পারফরমেন্সেস অ্যাকচুয়ালি কিরকম। মানে কয়েকটা হুম। দৃশ্য, ধরো জিদ্দাকে আমরা এই ট্রেলারের মধ্যে কটা শট অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, বা বুম্বাদার কটা শট আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। তো পারফরমেন্সেস ভালো হবে, এনারা ভালো অভিনেতা, এনাদের কেরিয়ার আমরা মোটামুটি ফলো করেছি সকলে, এবং একটা দুটো সিনে পারফরমেন্স ভালো লাগছে, আমরা বলেছি যে পারফরমেন্স ভালো হতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সিরিজটা দেখলে তখনই আমরা বুঝতে পারবো। তো এই জায়গাগুলো মেন আমার মনে হয়। এবার লুক অ্যান্ড ফিলটা যেটা অরিত্রদা বিশেষ করে অ্যাকসেন্টের কথা যেটা বলছে, সেই জিনিসগুলো না, সেই ছোট ছোট জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা একটা ভালো কাজকে খুব ভালো কাজে পরিণত করে। মানে এখানে আমি এক্সাম্পল দিতে এক্স্যাক্টলি। চাইবো ফার্গো বলে একটা সিনেমার, যেখানে ওরা ওই মাইনেসোটা বলে যে জায়গাটা, সেখানকার যে অ্যাকসেন্টটা সেটাকে এতটা ভালোভাবে তুলে এনেছে যে যখনই ফার্গো নিয়ে আলোচনা হবে সিনেফাইলরা ওই এলাকার যে অ্যাকসেন্টটা এত অনেস্টির সঙ্গে ক্যাপচার করে যে ফিল্ম মেকার, সেটাকে নিয়ে আলোচনা করতে হবে, মানে একটা পয়েন্ট সেটা থাকবেই আর কি, রিভিউ এর মধ্যে থাকতে বাধ্য। তো এখন সেটা কেন হয় কি হয় না, বা সেই হ্যাঁ হ্যাঁ পাতাল লোক season হ্যাঁ হরিয়ানবি এক্স্যাক্টলি। তো সেই সেই বিষয়গুলো এখন কতটা উঠে আসছে না আসছে। তবে কি বলতো, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি অ্যামং মাসেস, মানে পাতাল লোকের সিজন 2 এর ক্ষেত্রে, ধরো হরিয়ানবির ক্ষেত্রে যদি কিছু সমস্যা থেকেও থাকতো,
অ্যাকচুয়ালি যেটা পাতাল লোকের সিজন 2 যতটা এঙ্গেজিং হয়েছে, পাতাল লোকের থেকে পাতাল লোকের লেভেলে হয়ে যায়নি, এটা মানে অনেকের মতামত, এবং সেটা কোথাও একটা আমিও যে কমপ্লিটলি ডিসএগ্রি করি তা নয়, কিন্তু ওটার যে স্ট্রাকচার, গল্প বলার যে মানে যে স্টোরি টেলিং, এতটাই সেটা মানে পোক্ত যে ওটা মাসেস অ্যাকচুয়ালি এনজয় করবেই। যদি অ্যাকসেন্ট যদি হরিয়ানা পারফেক্ট নাও হয় সেটা ম্যাটার করবে না। এবার সেটা ম্যাটার করবে কোথায়, যে পাতাল লোক বছরের পর বছর থেকে যাবে, 20 বছর বাদেও কথা হবে, হয়তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন ইন্ট্যাক্ট থাকছে না, যেটা অরিত্রদা বলছে, সেই জায়গাগুলো ইন্ট্যাক্ট না হলে তখন হয়তো 20 বছর বাদে কথা বলবে না, 2 বছর দেখলেও মানুষ ভালো বললেও ভুলে গেল। তো আর এইটাই আমার ম্যাটার করে একটা যায়। পয়েন্ট আছে, আমার একটা জাস্ট পয়েন্ট আছে রূপম, আমি ছোট করে বলতে চাই। তুমি দেখবে যে নীরজ পান্ডের প্রডিউস করা যতগুলো সিরিজ আছে, এগুলো কিন্তু প্রচন্ড বেশি প্লট সেন্ট্রিক সিরিজ, এগুলো কিন্তু ক্যারেক্টার সেন্ট্রিক সিরিজ একটাও নয়। মানে এখানে কোনো ক্যারেক্টার, মানে সিরিজটা দেখার পরবর্তীতে তোমার কোনো ক্যারেক্টার মাথায় থাকবে না, সেরকম ভাবে আইকনিক রাইটিং নেই। মানে একটা ধরো ব্ল্যাক ওয়ারেন্টে, বা নেটফ্লিক্সেরই কাজ বলছি, ব্ল্যাক ওয়ারেন্ট বলো, সিক্রেট গেমস বলো, বা ইভেন ডাব্বা কাটেল তো আর ওই এদের স্ট্যান্ডার্ডের হয়নি, বাট স্টিল আমি বলবো যে কিছু যে ক্যারেক্টার স্ট্যান্ড আউট করে, যে নিমিষার ক্যারেক্টারটাকে যেভাবে ওরা ডিজাইন করেছে, সেই বা শাবানা আজমির ক্যারেক্টারটাকে, সেইগুলো যেভাবে স্ট্যান্ড আউট করবে না নীরজ পান্ডের কাজগুলোতে, হয়তো প্লটটা খুব ইন্টারেস্টিং, খুব ওয়েল রিসার্চড, কিন্তু ক্যারেক্টার গুলো স্ট্যান্ড আউট করে না। এটা কিন্তু আমি দেখেছি। মানে দেখবে ওই যেটা একটা ছিল না, মোহিত রায়না যেটা করলো ডিজনি হটস্টারে, ওই টেররিস্ট ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে এলো, কি বলো নাম বলো না, কি যেন হচ্ছে, ফ্রিল্যান্সার। অ্যাকচুয়ালি সিনেমার যে রাইটিংটা, সেটারই একটা বড় ভার্সন অ্যাকচুয়ালি নীরজ পান্ডে ওয়েব সিরিজে প্রেজেন্ট করে। ব্যাপারটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ বলতে যেটা আমরা বুঝি, মানে দেখো ইন্ডিয়ান ওয়েব সিরিজ, তোমাকে এটা মানতে হবে যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ওয়েব সিরিজ যেটা নীরজ পান্ডে করে ওটাই করে, ঠিক আছে? মানে যেটার কথা আমরা বলছি সেটা খুব কম ওয়েব সিরিজ সেটা অ্যাটেম্প করতে যায়, অ্যাটেম্প করতে গেলে খুব চাপও হয়ে যায় অনেক ক্ষেত্রে। ধরো এই যে সিরিজটার কথা বলছি ডাব্বা কাটেল, এটাই কিন্তু মানে আমি দেখছিলাম অরিত্রদাও বলেছে, আমি আমার রিভিউতে বলেছি যে ওটাই কিন্তু ব্রেকিং ব্যাডের যে অ্যাপ্রোচটা ওটাকে নিতে গেছিল, এবার নিতে গিয়ে কিন্তু ঘেটেওছে, কারণ পুরোপুরি ফলো করতে পারছে না, ওদের অডিয়েন্সকে কেটার করতে হবে। ব্রেকিং ব্যাডের সিজন 1 যদি আজকেও বানিয়ে দেয়, ওটা সিজন 2 হয়তো মানে প্ল্যাটফর্মার করতে পারবেই না, পসিবলই নয়। না, করতে পারবে না, এখন পসিবল না। না, কিন্তু ব্রেকিং ব্যাডের স্ট্রাকচারটাকে নিয়ে কিন্তু ভালো করে প্রেজেন্ট করেছিল ফার্জিতে, রাজেন্ডিকে কিন্তু ফার্জিতে ওই টেমপ্লেটটাকে নিয়ে খুব ভালো করে প্রেজেন্ট করতে পেরেছিল। ফার্জি অনেকটা পেরেছিল। একটা বিষয় অডিয়েন্সকে বলে, সেটা হচ্ছে আমাদের এই যে তিনজনের আলোচনাটা, এটা মিস ইন্টারপ্রিট হতে পারে আপনাদের কাছে। সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় যে অরিত্র একটা পয়েন্ট বললো বা আমি একটা পয়েন্ট বললাম, এবার উল্টো দিকে দুজন বা একজন সেটার সাথে আগ্রি করে না, তো আমাদের মধ্যে ডিবেটটা হওয়াটা কিন্তু আসল বিষয় নয়, যে অরিত্র ঠিক বলেছে বা সাগরনীল ভুল বলছে বা আমি ভুল বলছি, এটা নয়। মানে আমরা কিন্তু এখানে এটা বলতে বসিনি যে এই অডিয়েন্স বা এই ফ্যান্স তারা ক্যাটার হচ্ছে কিনা, এরা খারাপ ভাববে কিনা, এটা কখনোই আমাদের মধ্যে ওরকম ভাবে কখনো থাকে না। এমন বহু ছবির ক্ষেত্রে হয় যেখানে আমাদের মতের মিল হয়, আবার বহু ছবির ক্ষেত্রে হয়, ট্রেলার টিজারের ক্ষেত্রে, প্রোমোর ক্ষেত্রে হয়, মতের মিল হয় না। এখানে অরিত্রর সাথে আমাদের মতের মিল নাই হতে পারে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমরা, বা যদি এখানে আমার ক্ষেত্রে হতো যে আমি একদম অন্য একটা পারসেপশন বলছি, বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা উদ্দেশ্য নয় যে যেভাবে হোক অডিয়েন্সের সামনে তাকে ধরে বসতে হবে, তাকে এনে আমাদের বলতে হবে এটা ঠিক এটা ভুল। এটা আমরা করতে কেউ বসিনি। অরিত্র নিজের একটা পারসেপশন রেখেছে, সাগরনীলা নিজের পারসেপশন রাখলো। আমার যেটা মনে হয় খাকির এই ট্রেলার দেখার পরে আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। অরিত্র যে পজিটিভ দিকগুলো বলেছে সেটার সাথে আমি এগ্রি করি, এবং যেটাও নেগেটিভ বলেছে বা যেটা ওর ভালো লাগেনি বলছে, আমার মানে হয়তো শো দেখার পরে যেটা সাগরনীল বললো, হতে পারে যে আমারও সেটা ইস্যু মনে হলো। তবে আমার যেটা মনে হয় অরিত্র, যে খাকি দ্য বিহার চ্যাপ্টারের যে প্রোডাকশন কোয়ালিটি, সেটাও কিন্তু অনেকটা এই বেঙ্গল চ্যাপ্টারের মতোই। এবং তুমি যেটা একটা কথা বলছো যে নীরজ পান্ডের কাজগুলোর প্রোডাকশন কোয়ালিটি কিন্তু এরকমই, এটা কিন্তু একদিক থেকে মানে নীরজ পান্ডে খুব একটা আপডেট হয়নি, এই কথাটা আমার মনে হয় বেশি বেটার। তার কারণ স্পেশাল 26 ছবিটা ভীষণ ভালো ছবি, আমরা বারবার দেখে নেবো, কিন্তু তুমি দেখবে স্পেশাল 26-এর মেকিংটা না খুব ভালো না। এবার তোমার মনে হতে পারে ওটা তো একটা 70s এর টাইম লাইন দেখাচ্ছিল, ওটার সাথে মেকিংটা যায়। বেবি তো দেখাচ্ছে কারেন্ট টাইম লাইন 2015 সালে, সেটার মেকিং কাইন্ড অফ একরকম। তুমি যদি দেখো ওয়েডনেসডে, সেই ছবিটারও মেকিং একরকম। ইভেন ওদের স্পেশাল অপসের মেকিংটা একটু বেটার, কিন্তু দেখবে ব্লাস্টের সিন, গাড়ি চেজিং এর সিন, সেগুলো মনেই হবে পুরো গ্রিন স্ক্রিনে করা। তো নীরজ পান্ডের মেকিংটা এরকমই আমার মনে হয়েছে সেদিক থেকে, যে মেকিংটা নীরজ পান্ডের লেভেলেরই হয়েছে, যে কারণে আমি মেকিংটা নিয়ে বলছি না যে মানে কম্পেয়ার করছে যে মেকিংটা খুব ভালো হয়নি বা কিছু। আমার মনে হয়েছে নীরজ পান্ডের স্ট্যান্ডার্ডেরই মেকিং, ওরকমই মেকিং। আর অ্যাকসেন্টের যে বিষয়টা বলছে অরিত্র, সেটাও পরে আমাদের মনে হতে পারে, যেটা সাগরনীল বলছে, আমিও বলছি, সেটা পরে আমাদের মনে হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমার সেটা মনে হয়নি, বা সেটা নিয়ে খুব একটা আমার ইস্যু মনে হয়নি। তার কারণ ঋত্বিকের ক্যারেক্টারটার পুরো নাম বা কোথা থেকে বিলং করছে, এগুলো কিন্তু আমরা এখনো পুরো ইনফরমেশনটা পাইনি। না, বাঙালি ক্যারেক্টারটা, বাঙালি, ওখানে দেখবে দুজনের নাম বলে।
এমন হতে পারে ক্যারেক্টারটা ভীষণ এডুকেটেড হতে পারে, সেই ক্যারেক্টারটা মানে পুরো আমরা যে সংলাপটা শুনেছি সেটাও কিন্তু খুব সামান্য সংলাপ, দেখবে একটা ছোট সংলাপ, ইভেন জিতেরও খুব ছোট সংলাপ। কারণ দেখবে একজনকে গুলি করছে, জিত বলছে তৈরনা আতা হে, তখন ও যেভাবে বলছে নেই আতি সাহ, ঠিক আছে, ওর কথাটার মধ্যেও কিন্তু বাংলা অ্যাকসেন্ট রয়েছে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা চরিত্র এখনো তো পারফরমেন্স দেখিনি, সংলাপের বিষয়টা শুনিনি, ফলে আমার এটা এখনই মনে হচ্ছে না যে এটা বড় ইস্যু। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, এবং এডিটিংও ভালো হয়েছে আর কি, যেভাবে তারা চক করেছে, গল্পের একটা হালকা লাইন রিভিল করেছে। তো ভালোই, ট্রেলারটা খুবই ভালো, টিজারের স্ট্যান্ডার্ড দিয়ে আমার লেগেছে, খুব ভালোই লেগেছে। আমি চাই কাজটা ভালো হোক, গানটা খুব বাদ ভালো বাকিটা হয়েছে, গানটা খুব ভালো হয়েছে, আমি ওটা মিস করে গেছি, গানটা খুবই ভালো হয়েছে। খুব আর ভালো হয়েছে, অ্যাকচুয়ালি এবং ব্যাপারটা ওরা পুরো ভাইবসটা দিতে পেরেছে, যে বিহার চ্যাপ্টারের যে গানটা ভীষণ ভালো হয়েছিল, ওই ভাইবসটা আমরা দিতে পেরেছে। আর কি বলতো, আমরা বহুদিন না মানে এরকম ভাবে জিতকে দেখিনি, মানে জিতদাকে এরকম ভাবে দেখিনি, যেটা ক্যারেক্টার এরকম র অফিসার, কিন্তু তাকে খুব সাটল বিহেভ করতে হবে, তার বেশি কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ড স্কোর আপলিফট করে দিচ্ছে না, তার মধ্যে তাকে ব্যালেন্স করতে হবে, যেরকম ভাবে হাঁটছে দেখবে খুব স্লো, হ্যাঁ স্লোমো হালকা আছে, কিন্তু বিষয়টাকে খুব পুশ করছে না, সঙ্গে কাট করে একটা ক্যারেক্টারকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু যতটুকু জায়গা পাচ্ছে আমার মনে হয় খুব ভালো। আর আমি মেইনলি ওই সিনটার জন্য এক্সাইটেড, যেখানে জিৎ আর বুম্বাদা একসাথে বসে থাকবে উইস্কি নিয়ে, এবং ওদের যে কনভারসেশনটা হবে, ওটাই মানে দেখার যে দুজনের মধ্যে কি হয় টাসেলটা। তো এটাই। আচ্ছা, আমরা খাকি নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, এবার আমরা পরের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য প্যারাডাইসের গ্লিমস। সুপার সুপার, মানে ওটা অ্যাকচুয়ালি দেখো, এই মানে এইটাই হচ্ছে, আমি তোমাকে বলছি একটা এজ ওল্ড স্টোরি বলছি, তুমি দেখবে ভয়েস ওভারের মধ্যে বলে দিচ্ছে এক জায়গায় যে এটা হচ্ছে যে এজ ওল্ড স্টোরি অফ যে মাসিয়া উঠছে একটা মানে অপ্রেস সোসাইটি থেকে, একজন উঠছে, সে সবাইকে তুলছে, দিস ইজ দ্য স্টোরি, পুরোনো স্টোরি। প্রেজেন্টেশন দেখেছো ভাই, প্রেজেন্টেশনে বার করে দিয়েছে। এই দেখো কেন আমি এই যে ভিজুয়ালস এর কথা আগের এটাতে বলছিলাম, কারণ ভিজুয়াল না অনেক কিছু মানে লোকে ভাবছে কি যে ভিজুয়ালটা, সাগরনীল যেটা বলছে একদম ঠিক কথা, যে অডিয়েন্স ভিজুয়াল দেখে না, কিন্তু ভিজুয়াল আর সাউন্ডেই কিন্তু তুমি সাবকনসিয়াসলি অডিয়েন্সকে কিন্তু ম্যানিপুলেট করে দিতে পারো, যেটা দেখো প্যারাডাইজ ভিজুয়াল, করতে পারে। দেখো অয়তলা যেটা বলছে ভিজুয়াল মানে দেখে না, আমি এই সাপেক্ষে ব্যাপারটা বলছি যে মানে এই সাবজেক্টটা যেটা খাকি সাবজেক্টটা, যেটা ধরো প্যারাডাইস হ্যাঁ যে আমি সিনেমাটা বুঝতে হতে পেরেছি, তোমার চাইছে কথা আমি পুরোপুরি এগ্রি সেখানে করছি। হ্যাঁ হ্যাঁ না কিন্তু আমি মানে বলছি কি বলতো, মানে এই মানে ভিজুয়াল প্রেজেন্টেশনে কিন্তু তুমি একটা পুরো নতুন লেভেলে নিয়ে চলে যেতে পারো, মানে হুম যেটা নানি নিয়ে হুম যাচ্ছে। মানে এই যে মাস বন্দুকটা অব্দি তুমি দেখবে একদম যত্ন করে ডিজাইন করেছে, যে বন্দুকটা জল থেকে বার করছে, ওই বন্দুকটাও কিন্তু নর্মাল ডিজাইন নয়, ঠিক আছে। এবং প্রথম শটে যে কাকটা শুয়ে আছে, কাকটা ছটফট করছে, বা ওই যে পুরো হোয়াইট শটে আমরা পুরো ওই ওয়ালটা দেখতে পাচ্ছি, নানি যখন হেঁটে আসছে ব্যাক শট থেকে পুরো র্যাম্বোর মতো লাগছে, মানে অন্য লেভেল। এবং ভয়েস ওভারটা ওই রকম লেভেলের রনেস, মানে হিন্দিতে যখন প্রথম শুনছি ওরকম গালাগালি দিচ্ছে, ওইভাবে একটা হিরোকে ইন্ট্রোডিউস করছে ওরকম একটা গালাগালি দিয়ে, বাংলাতেও তাই, তেলেগুতেও তাই, মানে আমি শোনো জাস্ট ইমাজিন, আমি যে ওরা দেখবে স্টেটমেন্ট বলছে, আমি বলছি কি স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে ভাইলেন্স থাকবে, কিন্তু এইভাবে যে গালাগালি দিয়ে একটা হিরোর ইন্ট্রোডাকশন হতে পারে, মানে এটা আমি ভাবিনি। আমি মানে বিশাল এক্সাইটেড, এবং ওই ডিরেক্টর আমার শোনো, প্রথম কাজটাও যখন খুব ভালো লেগেছিল, দাসরা। সো এটা তো আমি মানে নানি মানে যখন সিরিয়াসলি নেক্সট লেভেলে যাচ্ছে। যখন যখন বাংলাতে বাংলা টিজারটাতে এই লাইনটা আসে যে এটা সেই বেশ্যামাগির ছেলের গল্প, আমি ভাবছি ভাই এটা মানে ওই জায়গাটাতে পুরো উড়ে যাওয়ার মতন, মানে একটা মানে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টই করছিলাম না যে একটা তেলেগু ছবির বাংলা ডাবিং এ এরকম একটা গালাগালি দিয়ে ইন্ট্রোডাকশন হিরোকে দেওয়া হবে। মানে ওই মোমেন্টেই মানে আমি ভাবছি যে কি কি বললো, এটা কি করলো। মানে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে এই এই টিজারটা মানে এটা বাওয়ালি কথা বলছি আর কি, যে এই টিজারটা সৃজিত দা দেখছে আর দেখে ভাবছে যে আমার ডেরায় ঢুকে কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে কে। সৃজিত দা তো গালাগালি ব্যবহার করার জন্য ডায়লগের মধ্যে নোন, কিন্তু অ্যাকচুয়ালি এইটা মানে একদম মানে এটা হয় না যে সব গালাগালি কিন্তু ইম্প্যাক্টফুল হয় না, গালাগালি ব্যবহার করলে সেটা ইম্প্যাক্টফুল হয়ে যায় তা নয়। এই গালাগালিটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, যে একটা মহিলা সে তার ছেলেকে ইন্ট্রোডিউস করছে, ছেলের ব্যাপারে বলছে, সেটা নিজেকে গালাগালি দিয়ে নিজের ছেলেকে গালাগালি দিয়ে, মানে নিজেকে আমি আমি বেশ্যা তো মানে মানে এটাকে আবার ক্লিপিংস কেটে আবার ভুলভাল করবে লোকজন, কিন্তু মানে আমি বেশ্যা আমি বলতে সেটা কোনো রকম আমি দ্বিধা করছি না আর কি, ঠিক আছে। কারণ এটা ও ওই কাজটা যে করছে, কাজটার প্রতি ওর কোনো ডিসরেসপেক্ট নেই, ওটাকে ও প্রফেশন হিসেবেই দেখছে আর কি। এক্স্যাক্টলি, তো ক্যারেক্টারটা মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা সোলটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সাগরনীল বলার পরে তুমি ভাবো অরিত্র, এটা নিমিষে ব্যবহার হচ্ছে, আমি বেশ্যা, আমি বেশ্যা, আমি বেশ্যা, সাগরনীল তুই আরেকবার বল, আরেকবার লাইনটা বল।
আমি বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে এরকম বাওয়ালি হতে পারে। তো যাই হোক, মানে অ্যাকচুয়ালি মায়ের ক্যারেক্টারটা খুব পাওয়ারফুল হবে এবং স্ট্রং মাদার ইমোশন থাকবে, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবার ওইটা যদি, মানে দেখো, মাদার ইমোশন একটা, আমি এটা বিশ্বাস করি সবসময়, যদি প্রপারলি একবার ওয়ার্ক করে যায়, মানে কেজিএফ কি করলো আমরা দেখতে পেলাম সেই জিনিসটা, বা বাহুবলীতেও অ্যাকচুয়ালি মাদার ইমোশনটা, ওখানে অবশ্য নানান রকমের ইমোশন ছিল অ্যাকচুয়ালি, শুধুমাত্র মাদার ইমোশন নয়। তো সেটা যদি হয়ে যায় এরকম ভিজুয়ালস এর সঙ্গে, অনেক ক্ষেত্রে কি হয় যে যে ছবিটা, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অ্যাকচুয়ালি ভিজুয়ালি খুব ভালো লাগছে পুরো বিষয়টা, মেকিং ভীষণ ভালো, সাউন্ড ভীষণ ভালো, কিন্তু ছবিটার মধ্যে সোলটা নেই, আসল জায়গাটা মিস হয়ে গেছে, বাকি সব নানির ছবিতে বেকার আছে। অলওয়েজ সোল থাকে, ঠিক আছে, এবার নানির নানির ছবিতে সোল। ছবিতে এক্স্যাক্টলি, এবার সেইটাই দেখবার যে নানি প্যারাডাইসের ক্ষেত্রে সেটা করে কিনা, মানে শ্রীকান্ত ওদেলা ইভেন তুমি করতে পারে দেখবে কিনা। সারি পোটা শনিবারমে মাদার ইমোশন বিশাল স্ট্রং ছিল। আর আমরা যখন প্যারাডাইস নিয়ে কথা বলছি, আমি ছোট্ট করে হিট 3 এর টিজারটা নিয়েও কথা বললাম। হিট 3 এর টিজারটাও ব্যাপক হয়েছে, এবং ওই যে লাস্ট শটটা যেখানে সাদা কোট পরে এরকম ভাবে পুরো একটা লোককে মাঝখান থেকে কেটে দিল আর রক্তটা ছিটকে দেওয়ালে লাগলো, ওই শটটা দেখেছো? মানে ক্যামেরাটা এরকম উঠে গেল, দেওয়ালে রক্ত লাগলো, আবার নেমে এলো। ভাই কি সব নানি বাইরে। ওই শটটা অনেকটা সুপার ডিলাক্সের মতো। ওই বিজয় স্থপতি বাচ্চাটাকে নিয়ে যাবে, ওখানে জিনিস দেখাবে, ক্যামেরাটার ওপর দিকে উঠবে, দেখবে ফ্লাইটটা চলে যাবে, আবার নামবে, দুজনকে ক্যাপচার করবে। দারুণ শট, আমার এই শটগুলো খুব ভালো লাগে, এই ওয়ান টেক ট্রিটমেন্ট গুলো এরকম ভাবে মুভ হওয়া। এবার আমার যেটা বক্তব্য, নানি দেখো, নানিকে আমরা এতদিন ধরে দেখছি, ওটা ছবি এসেছিল ভি, সেখানেও ভায়োলেন্স ছিল, ওটাকে যেহেতু ওটিটিতে এসছে লোকে সেরকম ভাবে দেখেনি, বাদ দেয়। নানির পরপর পরপর যেরকম একটা ইমেজ ছিল, একটা সুইট মানে ইনোসেন্ট বয় টাইপের ইমেজটা, ওটা ও দুটো আপকামিং কাজের অ্যানাউন্সমেন্টে রাতারাতি জাস্ট ভেঙে দিল। মানে একটা কিউট একটা ছেলে এরকম ধরনের ছবি পরপর করে আসে, হিট 3 টিজার, মানে ওটা টিজার ডান্ডা দিয়ে ওরকম ভাবে মারছে। তুমি শাড়ি পড়া শনিবারম দেখো, ওখানে কিন্তু ক্যারেক্টারটা খুব ভালো, একটা ছেলে, একটা ভালো প্রেমিক, মানে ওর একটা আলাদা ইমেজও আছে ছবিটার সাথে। তুমি হিট 3 তে দেখো একটা র ক্যারেক্টার, এবং এখানে মানে দুটো টিজার অ্যানাউন্স করলো, ওর যা ফিল্মোগ্রাফি সেটাকে পুরোপুরি ডিফাইন করলো অন্যভাবে। আমার এটা হেভি লেগেছে। এবং সব থেকে বড় কথা, এই দা প্যারাডাইস যেটা তোমরা কেউ বললে না, সেটা হচ্ছে নানির লুকস। ওই বেনুনি করা ওরকম চুল, নাকের এখানে নথ পড়া, মানে আমি তো ওটা দেখেই অবাক যে ভাই একটা মেইন স্ট্রিম ছবিতে ওরকম ক্যানভাস জুতো, ওরকম একটা প্যান্ট পরেছে, সে ওরকম ভাবে আসছে, দেখবে ওই যে আন্ডারওয়্যারটা পরেছে, সেখানে পিছনে হিরো লেখা। ঠিক আছে, মানে এর থেকে ভালো র্যাম্বোকে ট্রিবিউট কে দেবে? ওই যে বন্দুকের মতো কুল ওরকম ভাবে আসছে, ওরকম ভাবে বিনুনি, আমি দেখে উড়ে গেছি যে ভাই কি করেছে, এবং ফিজিক্যালি কত খেটেছে দেখেছো, হেভি করেছে। আর 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 যেটা নিয়ে আর কথা বলা দরকার, সেটা হচ্ছে অনিরুদ্ধের এই বিজিএমটা, ভাই না, হেভি বানিয়েছে। অনিরুদ্ধের বিজিএম আমি দেখলাম একটা জিনিস, এই যে এই ছবিটা, এই প্যারাডাইসের অ্যানাউন্সমেন্ট টিজার, আর বিজয় দেবরকোন্ডা যে ছবিটা আসছে না, সাম্রাজ্যের কিংডম, ওই দুটো টিজারে তুমি দেখবে ওর বিজিএম এর কাজ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে অনিরুদ্ধের বিজিএম এর মধ্যে একটা রিপিটেটিভ ব্যাপার এসে যাচ্ছিল। তুমি দেখবে ভেট্টাইয়ানের বিজিএম কিছুটা আবার ঘুরিয়ে, মানে ভেট্টাইয়ানের গানের কিছুটা লুপ ঘুরিয়ে দেবারার মধ্যে ইউজ করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছিল লাস্ট ইয়ার 2024 সালে। কিন্তু এই কিংডমের আর এই পার্টিকুলারলি প্যারাডাইসের টিজারে বিজিএম এর কাজ কিন্তু পুরো অন্য রকম করেছে অনিরুদ্ধ, মানে পুরো ভেঙে দিয়েছে নিজেকে। খুব খুব ভালো। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, দেখো মানে আমরা রিসেন্ট যেটা দেখতে পাই ছবির ক্ষেত্রে, দেখবে প্রচুর না, এখন এই যত ওয়েব সিরিজ আসছে, বড় বড় ছবি আসছে, আমার খুব বিরক্তি লাগে এখন, আগে ভালো লাগতো। গ্রিনিশ আর ব্লুইশ টিন্ট এত পরিমাণ মারে যে সব ছবি ডার্ক হলেই সেটার মধ্যে ব্লুইশ টিন্ট, ব্লুইশ নাহলে গ্রিনিশ টিন্ট। তুমি এখানে দেখবে সব থেকে ভালো করেছে, এখানে ব্লুইশ টিন্টই করেছে, কিন্তু আগুন লাগিয়েছে পুরো রেড। ফলে দুটো এত অপোজিট লাগছে ডার্কে, মানে ব্যাপক লাগছে, মানে এত প্রত্যেকটা ফ্রেম এত দারুণ। এই জানালার পাশ থেকে আসছে, যখন নানির শ্যাডোটা দেখা যাচ্ছে, দেখবে পুরো পিছনটা ব্লু আর সামনে আগুন জ্বলছে। তো প্রত্যেকটা ফ্রেম দারুণ, লুক অ্যান্ড ফিল, নানিকে দেখতে, বিজিএম, ডায়ালগস, তো মানে এটা ব্যাপক। এটা নিয়ে বলতে গেলে আমরা আরো হয়তো অনেক কিছু বলে যাবো। না আমরা অ্যাকচুয়ালি নেক্সট প্যারাডাইস দেখবার জন্য অপেক্ষা করছি সিরিয়াসলি, মানে প্যারাডাইসটা না, আমি মানে হিট 3 তাড়াতাড়ি। দেখার জন্য অপেক্ষা করছি। হিট 3 প্যারাডাইস অ্যাকচুয়ালি নানি আর শিবা কার্তিকের আমি সব ছবি দেখার জন্য অপেক্ষা করি অ্যাকচুয়ালি। একদম ঠিক কথা। আসলে একদম, নানির মানে যে ডিরেক্টরের সাথে কাজ করে, ওটা ছবি এসেছিল, আমরা দেখেছি তিনজনই। ওই কি জানো, যেটা তোমার হচ্ছে ফাস্ট ফাজিলের ওয়াইফের সাথে করলো, কি সুন্দরী নিকি না কি নাম ছবিটা ছিল, আনতে সুন্দরানি। সুন্দরী নাকি? হুম। বলো তো, কি মিষ্টি একটা ছবি, কি মিষ্টি, এত সুন্দর একটা আর ছবি ওই আমার। ডিরেক্টরের সাথে শাড়ি পড়া শনিবারম, ওই সেম ডিরেক্টরই ওরকম একটা রমকম বানাচ্ছে, আবার শাড়ি পড়া শনিবারম বানাচ্ছে। ফ্লপ যাবার পরেও খুব ভালো। করেছে। না আমরা নানি দেখো, পরবর্তী অ্যাকচুয়ালি
নানি, আমি একটু নানিকে নিয়ে এখানে বলতে চাই, নানি অ্যাকচুয়ালি সিনেমাকে ভালোবাসে, সেটা ওর ইন্টারভিউতে মানে যেটা ও বলে না সেটা ওর কাজে দেখা যায়। মানে এটা অ্যাকচুয়ালি একটা লেসেন সমস্ত ভারতীয় মানে কি অ্যাকচুয়ালি ফিল্ম আর্টিস্টদের জন্য, যে আমি ফেক করছি না, আমি যেটা ইন্টারভিউতে গিয়ে বলছি সেটা অ্যাকচুয়ালি আমি আমার সিনেমাতে সেটা রিফ্লেকশন ঘটছে। সেই জিনিসটা খুব কম শিল্পীর ক্ষেত্রে হয়। নানি বোধহয় সবার উপরে থাকবে হিরোদের মধ্যে অ্যাটলিস্ট। মানে আমি খুব রেসপেক্ট করি অ্যাকচুয়ালি যে একটা সুপারস্টার, তার কিন্তু মানে মানে সুপারস্টার বলা ভুল, আল্লু অর্জুন প্রভাসের থেকে তো একটু নিচেই থাকবে, কিন্তু ও কিন্তু মানে জানে যে আমি আল্লু অর্জুন প্রভাসের মতো কিছু একটা করতে পারি, ঠিক আছে, যেখানে মানে কি শেষ কথা হচ্ছে এন্টারটেনমেন্ট, স্ক্রিন প্লে রুলস মানলো না মানলো কিছু যায় আসে না, আর একটু গল্প দুর্বল হলেও চলে, কিন্তু ও কিন্তু ওটা মানে টার্গেটই করছে না, এমই করছে না। মানে ও যেন নিজের কম্পিটিশন নিজে, যে আমি আমাকে বিট করবো, দ্যাটস ইট, আমার অন্য কারোর সঙ্গে তেলুগু ইন্ডাস্ট্রিতে কোনো কম্পিটিশন নেই। তো এই মাইন্ডসেটটা খুব থাকাটা দরকার একজন ও না, সিনেফাইল অ্যাকচুয়ালি বেসিক্যালি বোঝা নানির যে যায়। ব্যাকগ্রাউন্ডটা, নানি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল তো, হুম নানি হুম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। বাপু বলে একজন ডিরেক্টর আছেন, মানে ছিলেন, উনি কার্টুনিস্ট ছিলেন প্লাস ডিরেক্টর ছিল, খুব বড় ডিরেক্টর, হিন্দিতেও কাজ করেছেন, হুম অনিল কাপুরের সাথে ছবি টবি হিন্দিতে করেছে। তো ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল নানি। তো নানির গ্রুমিংটাই এমন যে নানির তুমি কাজের মধ্যে ওই রিফ্লেকশনটা দেখতে পাবে। তাই জন্য তুমি দেখবে কার্তিও মোস্টলি ভালো ছবি করে, তার কারণ হচ্ছে কার্তি কিন্তু মানি রত্নামের অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ও কিন্তু একটা স্ক্রিপ্টকে ডিরেক্টরের মতো করেই দেখে। মানে ওরা কি, আর শিবা কার্তিকে কাউকে অ্যাসিস্ট ফ্যাসিস্ট কিছু করেনি। শিবা কার্তিকের পুরোটাই হচ্ছে গাটের ওপর, যে ও কিন্তু তুমি দেখো এক একটা সিনেমা করছে কত ভ্যারাইটি এবং কি লেভেলের পারফরমেন্স, এবং ও প্রচন্ড সিনেমাকে ভালোবাসে। হুম শিবা হুম কার্তিকেরও কাজের মধ্যে বোঝা যায় যে সিনেমাকে প্রচুর অ্যাকচুয়ালি, জানো তো, একদম। এরকম সুপারস্টার যদি একটা ইন্ডাস্ট্রির কাছে থাকে না, সেই ইন্ডাস্ট্রিটি চাকা ঘোরে। এমনি এমনি হয় না যে আমি ঢপের চপ দিয়ে বেড়াচ্ছি, কাজের মধ্যে রিফ্লেকশন নেই। কারণ ভালো সিনেমা না, অ্যাকচুয়ালি তুমি যেটা বললে না যে আল্লু অর্জুন, প্রভাস, এদের তো ব্যাকআপ আছে, এরা তো বড় বড় হুম ফিল্ম ফ্যামিলির ছেলে। এদেরকে তো হুম আল্লু অর্জুনের প্রথম ছবি কে প্রডিউস করেছে? ওর বাবা প্রডিউস করেছে, সেই ছবিটা ফ্লপ হয়েছে, তারপরে আরিয়াও তো বাবাই প্রডিউস করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে নানির তো সেই ব্যাকআপটা নেই। নানির যদি আজকে একটা ছবি ফ্লপ হয়, পরের ছবিটার বাজেট মাউন্টিং করতে পারবে না, তাই জন্য ওকে হিট পারবে না। দিয়ে দিয়ে পরেরটা বড় করতে হবে। বুঝতে পারলে তো? আজকে প্যারাডাইসের গ্লিমসের উপর 1 কোটি টাকা খরচা করেছে খালি ওই পোর্শনটাকে শুট করতে। সেটা করতে পেরেছে বিকজ শাড়ি পরা শনিবার 100 কোটি টাকা কালেকশন করেছে। তো হুম ওর কিন্তু হুম সাকসেসটা ওটার উপর দাঁড়িয়ে আছে। আর যদি তুমি ওভারনাইট স্টার হয়ে গিয়ে ভাবো আমি কন্টেন্টের দিকে নজর দেবো না, তাহলে তোমার অবস্থা বিজয় দেওয়ারকোন্ডার মতো হতে পারে, যে অর্জুন রেড্ডি হলো বিশাল স্টার হলো, তারপরে ফাটফাট ফাটফাট পড়তে শুরু করলো। এখন হুম কিংডমটা মনে হচ্ছে হুম প্রমিসিং, কিন্তু তার আগে যেগুলো করেছে যেগুলো একেবারে চলেনি, তুমি দেখছো তো ওর কিরকম অবস্থা হয়ে গেছিল কিছু বছরের মধ্যে। তো অ্যাকচুয়ালি না, আর মানে নানি আর শিবা কার্তিক এদের প্রসেসটা একদম পারফেক্ট আমার মনে হয়। হুম হুম যাই হোক, আমরা কিছু করবার পরের নেই, ওরা দিকে তো যাচ্ছি। তামিল তেলেগুতেই আছে। বলো। আমরা পরের, যখনই আমি কথাটা বলি তখনই সাগর কিছু বলে দিচ্ছে এবং পরের টপিকে যাওয়া হচ্ছে না। পরের বলো টপিক বলো। যেটা, সেটা সাগর ফেভারিট, সেটা হচ্ছে বরবাদ। বরবাদের টিজার। আচ্ছা আচ্ছা, বরবাদের টিজার তো আমরা দেখতেই পেলাম যে অ্যানিমালের থেকে ইন্সপায়ার্ড, ডিরেক্টর নিজেও তো বলেই দিয়েছিল অ্যাকচুয়ালি, তবে এতটা এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আমাকে যেদিনকে বরবাদের টিজারটা এসছে পরের দিন, আমি তো বুঝলাম না কেন আমি খিস্তিটা খেলাম। আমাকে প্রথম কথা হচ্ছে, আমার যে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানে একজন ওই অ্যানিমেলের যে সিনটা ছিল না, যে ও নিজের জামাইবাবুকে, মানে যে ভিডিওটা দেখছে ভাই তোকেই বলছি, জামাইবাবুর গলার মধ্যে হাত দিয়ে মারছে, আর ওটার সাথে জুড়ে দিয়েছে হচ্ছে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, যেখানে হচ্ছে ওই ইয়েটা দিয়ে, হাত কড়িটা দিয়ে মারবে, ওটাকে জুড়ে দিয়েছে এবং লিখেছে হচ্ছে দেখ অ্যানিমেল কোত্থেকে ঝেড়েছে। আমি তখন বললাম ভাই ওপরের ছবিটা কি জানিস? বলছে সেটা বড় কথা না, ওপরের ছবিটাকে জান, পুরো ছবিটাকে দেখ। সন্দীপ রেড্ডি বাংলা খুব বড় একজন মানুষ। সন্দীপ রেড্ডি বাংলা খুব ভালো একজন মেকার, এবং ওর ছবিতে শুধু নো কান্ট্রি ফর ওল্ড ম্যান কেন, ওর ছবিতে গডফাদারের আগে যেন কথা বলছিলাম, কিলবিল হতে পারে বা হচ্ছে ওল্ড বয় হতে পারে, ওল্ড বহু বয় ছবির হতে এরকম পারে। রেফারেন্স। এবং যারা খুব যারা খুব ভালো পরিচালক বলতে ধরো আজকে অনুরাগ কাশ্যপ, অনুরাগ কাশ্যপের ছবি যদি ওকে ইন্সপায়ার করে থাকে হচ্ছে মার্টিন স্করসেসি, তাহলে ওর ছবিতে কি রেফারেন্স থাকবে না? আমরা কতদিন আগে অভিরূপদার সাথে কথা বলছিলাম, ধরো একটা আর্ট, মানে পুরো আর্ট স্পেস বলি বা হচ্ছে মেইন স্ট্রিম স্পেসে বলি, আমি একটা অ্যাকশন ছবি বানিয়েছি কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে রামগোপাল বর্মা। আমি একটা ড্রামা সিন আমার ছবিতে রয়েছে, সেখানে কি তার সত্যের ইনফ্লুয়েন্স পড়তে পারে না? ওরকম ভাবে কি ইন্সপিরেশন আসে? এবার ইন্সপিরেশন মানে কি আমি পুরো সিনেমা টুকে দিলাম তারপরে আমি বললাম ইন্সপিরেশন? আরে এরা এত, মানে কি বলবো আর, আমি মানে বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে, সে হ্যাঁ, আমি অরিত্র শর্মা বলছি কি করে সাগর। এই ইন্সপিরেশনের কথা যখন হচ্ছে, আমি মানে লোকে বুঝতে পারে না ইন্সপিরেশন ব্যাপারটা,
বং জং হোর একটা সিনেমা বেরিয়েছে মিকি 17 বলে, মিকি 17 বিদেশে রিলিজ করে গেছে। তো মিকি 17 এ রবার্ট প্যাটিনসন আছে। তো মিকি 17 এর পিছনে ওটা একটা নভেলের ওপর বেসড, বাট বং জং হো তুমি যদি সবকটা ইন্টারভিউ দেখো, উনি এখন ইন্টারভিউ দিচ্ছেন হলিউডে, ওখানে সব জায়গায় ও বলছে আমাদের জন কার্পেন্টার বলে একজন হলিউডের ডিরেক্টর আছে, উনি হরর ছবি প্রচুর বানিয়েছেন, হ্যালোউইন, দ্য থিং বলে একটা ছবি আছে, তো এইসব বানিয়েছে। তো বারবার বং জং হয়েছে বলছে যে আমার থিং হচ্ছে আমার ইন্সপিরেশন। এবার থিং হচ্ছে একটা সিরিয়াস হরর ছবি, একটা ক্রিচার বেসড হরর ছবি, ঠিক আছে, ওয়ান লোকেশনে। আর মিকি 17 হচ্ছে একটা ডার্ক কমেডি, সায়েন্স ফিকশন ডার্ক কমেডি। দুটো জনরা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বাট হয়তো কিছু একটা সিমিলারিটি আছে, কিছু একটা ইন্সপিরেশন নিয়েছে। এবং থিং হচ্ছে 1982 এর ছবি, যেটা হয়তো এখন কাল্ট ফলোইং আছে, কিন্তু এই মুহূর্তে তো বক্স অফিসে বিশাল কিছু ধামাকা করছে না। আমার কথা হচ্ছে ইন্সপিরেশন ক্যান বি ফ্রম 1000 থিংস, ঠিক আছে। এবং সে তো রামগোপাল বর্মারও তো ইন্সপিরেশন, সরকারের ইন্সপিরেশন তো গডফাদারই ছিল, ঠিক আছে, গডফাদার তো ভীষ্মা পার্বণেরও ইন্সপিরেশন। কিন্তু কথাটা হচ্ছে যে ইন্সপিরেশন তোমাকে হাজারটা জিনিস থেকে তুমি ইন্সপায়ার্ড হয়ে কিছু করতে পারো, কিন্তু আমার কথা হচ্ছে যে জিনিসটা এখন মার্কেটের ট্রেন্ডে চলছে সাকসেসফুল, সেটাকে দেখে আমি হুবহু টুকছি, এটা কিভাবে ইন্সপিরেশন? এটা তো ইন্সপিরেশন নয়, এটা মানে হচ্ছে কি এই মালটা চলছে, আমি এটাকে আরেকটা এরকম একটা কপি বানাবো, তাহলে আমারটাও চলবে। তো এটা তো ইন্সপিরেশন নয়, এটাকে তো প্লেগারিজম বলে। আমার কথা হচ্ছে অ্যানিমালকে আজ থেকে 20 বছর পরে তুমি ইন্সপায়ার হয়ে অ্যানিমালের মতো একটা কিছু কাজ করো, মানা যায়। আর অ্যানিমাল তো নিজে যদি অরিজিনাল নয় অ্যানিমালের মেটেরিয়াল, তাহলে তুমি ওল্ড বয় থেকে ইন্সপিরেশন নাও না। তুমি একটা অক্টোপাস খাওয়ার সিন রাখো, যে শাকিব খান অক্টোপাস খাচ্ছে, ওল্ড বয়তে তো এরকম সিন আছে না, ওডেসু অক্টোপাস খেয়ে নেয়। সো তো আমার কথা হচ্ছে ওটাই, একদম আমার কথা হচ্ছে এখানে থেকে কিছু নাও ইন্সপিরেশন। ঠিক ঠিক, এখানে আমি অরিত্রদার সঙ্গে একদম একমত। মানে কোনটা বাজারে চলছে বলে বানাচ্ছি, আর কোনটা আমি অ্যাকচুয়ালি একজন ফিল্ম মেকার, আমি একজন সিনেফাইল, আমার ভালো লেগেছে, আমাকে ইন্সপায়ার করেছে, সত্যিকারের খুব ডিপ ইম্প্যাক্ট রয়েছে আমার উপরে, তাই জন্য আমি সেখান থেকে মানে কিছু একটা ইন্সপিরেশন নিচ্ছি। এবং তুমি দেখবে অ্যানিম্যালের যে ইন্সপিরেশন গুলো, সেগুলো নিয়ে আলোচনা হয় না। তার কারণটা হচ্ছে এটা, যে পুরো ছবিটা গডফাদারের উপরে দাঁড়িয়ে নেই, বা পুরো ছবিটা অ্যাকচুয়ালি মানে আর কি ওল্ড বয়ের উপরে দাঁড়িয়ে নেই, ঠিক আছে। ধরো ছবিটার যে প্লটটা অ্যাকচুয়ালি, সেটা ভাবলে তুমি মানে যেই মুহূর্তে তোমার মনে হবে যে হ্যাঁ প্লটটাতে অনেক কিছু মানে গডফাদারের সঙ্গে একটু সেম লাইনে হাঁটে, কোথাও একটা সেম প্যাটার্নে হাঁটে, কিন্তু ছবিটা এমনই ভাবে প্রেজেন্ট করছে, সেখানে সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের, সেটা ভালো হোক খারাপ হোক, এমন ওর অরিজিনালিটি ভেতর থেকে যা ওর বেরোয় আর কি, সেটা ঢুকে পড়ছে ছবির মধ্যে, যে গডফাদারের কথা ছবি দেখতে দেখতে অ্যাটলিস্ট কারোর মনে হচ্ছে না, ঠিক আছে। দেখবে গডফাদার যে অ্যাকচুয়ালি অ্যানিমেলের সঙ্গে সেটা যে প্রচুর লোকে বলা বলি করছে এবং মাসের যে সেটাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তা নয় কিন্তু। কিন্তু যখন এরা শাকিব খানের তুফান আসছে, বা যখন এরা শাকিব খানের বরবাদ আসছে, তখন সেটাকে নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে যাচ্ছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি সাগর নীল, এখানে তুমি একটা জিনিস নোটিস করবে, যে ধরে নাও মাইকেল কোর্লিওনি, মানে যেটা হচ্ছে আমাদের আমাদের অ্যাল পাচিনো, সেটাই সেই ক্যারেক্টারটাই তো রণবীর কাপুর প্লে করছে, রণবিজয় বালবীর। কিন্তু তুমি দেখবে এটাকে তুমি এক্স্যাক্টলি কি মাইকেল কোর্লিওনি ক্যারেক্টারাইজেশনটাই কি রণবীর কাপুরের? না তো, মানে ইটস আ ডিফারেন্ট টেক। মানে ইটস মানে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, যদি একটা ওয়ান লাইনে বলি, যে মাইকেল কোর্লিওনি অন স্টেরয়েডস বা অন হাই টেস্টোস্টেরন, এইভাবে বলতে পারি ব্যাপারটাকে। যে মাইকেল কোর্লিওনি নিজের বাবাকে ভালোবাসতো, ওর একটা কামিং অফ এজ ছিল, এখানেও আছে, কিন্তু দিস গাই ইজ অলওয়েজ লাইক আ টিকিং বম। তো ক্যারেক্টারাইজেশনে কিন্তু ডিফারেন্ট, কিন্তু এদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এই মানে তুফান বলো, তুফানও তো কিছুটা তো ঝেড়েছে ওখান থেকে, আর এই ছবিটার ক্ষেত্রেও যে এটা হচ্ছে যে ক্যারেক্টারাইজেশনটাও সেম, মানে ক্যারেক্টারাইজেশনেও কিন্তু কোনো ডিফারেন্স নেই। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এক সেকেন্ড রূপম, এখানে আমি বলি এক সেকেন্ড। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট গেঞ্জির কালারটা চেঞ্জ করা উচিত, অ্যাটলিস্ট ন্যূনতম এইটুকু এক্সপেকটেশন আছে দর্শকের, যে গেঞ্জির কালারটা অ্যাটলিস্ট চেঞ্জ করে দাও। অরিত্র অনেক ডিপার লেভেলে চলে যাচ্ছে। আমার মনে হয় কি, যে এরা এই ছবিগুলো দেখে না, যারা বানায় তারা ওই ছবিগুলো কখনো দেখেছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তার কারণ হচ্ছে তাদের কোনো আইডিয়াই নেই যে এই ছবিটা পরিচালক ইন্সপিরেশন নিয়েছে এই ছবির থেকে। সেটা কিন্তু সে এটা দেখাতে বা চাইছে না, বা এটা বলতে চাইছে না যে আমার এই সিনটা দেখার পরে লোকে বলতে বসবে এটা ওল্ড বয় থেকে ছেড়েছে। না, সে ওটা হোমাজ দিচ্ছে, এবং তাদের কাছে হোমাজ বলে যে কোনো বস্তু আছে এটাও আমার মনে হয় তাদের জানা নেই। কারণ হচ্ছে আজকে তুমি দেখো একটা ছবি এসেছিল মালিক বলে, আমরা প্রত্যেকে দেখেছি ফাফার ছবি মালিক। তো মালিকের একটা সিকোয়েন্স, সেটা কিন্তু হোমাজ দিচ্ছে নায়কানকে, এবং সেটাতে যদি কেউ বলে না, হ্যাঁ আমি সেটাই বলছি, নায়কানের মধ্যে তো সেই ইন্সপিরেশনটা রয়েছে। এবার যদি কেউ দিচ্ছে মালিকের মধ্যে রকম একটা হোমাজ, বা ভীষ্মকর্মার দিচ্ছে একটা হোমাজ গডফাদারকে, এবার সেটা দেখার পরে যদি কেউ বলে যে ওই পরিচালকও তো ওই ছবিটা থেকে ছেড়েছে, মানে এর থেকে বোকা বোকা স্টেটমেন্ট আর কিছু হয় না। আজকে ভাবেশ যোশিতে কিন্তু চেয়েছেই ব্যাটম্যানকে হোমাজ দিতে,
ওটা কিন্তু এই সিকোয়েন্সটা ব্যাটম্যান থেকে ঝাড়েনি, বিক্রমাদিত্য মোটমানের কোনো প্রয়োজন পড়ে না ওই ছবিটা থেকে ঝাড়া, ওটা হোমাজি দিয়েছে ওটা। এবার আমার মনে হয় এই পরিচালকেরা এই আরো ছবিগুলো একটা দেখে ব্যাপার না। রূপম, আরো একটা ব্যাপার তুমি দেখবে যে আমি ধরো একটা জিনিস থেকে বড় করছি কিছু, তো আমি ধরে নাও যে সোর্স মেটেরিয়ালটা আমার, সেই সোর্স মেটেরিয়ালটার মধ্যে কিছু খামতিও তো থাকতে পারে। তো আমি খামতির জিনিসগুলো নেব কেন, আমি ভালো জিনিসটা পিক আপ করবো। এবার আমার কথা হচ্ছে হুম অ্যানিমালকে একটা পারফেক্ট ফিল্ম, অ্যানিমাল ইজ আ ভেরি সাকসেসফুল ফিল্ম, কিন্তু অ্যানিমালের মধ্যে তো হুম ফ্ল আছে। তো যে একটা এই তো সেন্সিবল ফিল্ম মেকার হবে, তার সোর্স অফ ইন্সপিরেশন অ্যানিমাল হবে না, তার সোর্স অফ ইন্সপিরেশন হবে অ্যানিমাল যেখান থেকে বড় করেছে। আমার কথা হচ্ছে ধরে দেখো নাও ব্যাপারটা হচ্ছে আমি ধরো একটা ওয়েস্টার্ন দেখো ফিল্ম লিখতে বসেছি, ঠিক আছে, আমি ওয়েস্টার্ন না ফিল্ম লিখতে বসেছি, আমি কি করব, আমি কি চায়না গেট থেকে ঝাড়বো, নাকি আমি সেভেন সামুরাইটা দেখবো? আমার হচ্ছে এটা কোয়েশ্চেন। না ব্যাপারটা দেখো, আমি একটা কথা বলি, শোনো এগুলো আমাদের এইগুলো নিয়ে বেশি আমাদের কথা বলে লাভ নেই। কেন কথা বলে লাভ নেই অর্থাৎ আমি তোমাকে বলছি যে ওদের দেশের মানুষ ওদের ছবি দেখে যদি খুশি থাকে, ওরা যদি ক্রিটিসিজম না করে, তাহলে সেখানে আমি এইটুকু জানি যে এই ফেমিনিস্টটা যদি আমাদের বাংলাতে হয়, তাহলে আমরা তিনজনে খেয়ে দেবো সেই ছবিকে। এইটুকু বলতে পারি। ঠিক আছে, এখন না বাংলাদেশের আমার ছবি আমি ঠিক আছে যা পাচ্ছে করবো। আমার এখানে একটাই কথা যে ভাই, যে আমাকে খিস্তি দিচ্ছে কমেন্ট, আমার প্রচুর না, আমি বুঝতে পারলাম না কেন এরা মানে ভিডিওটা বোধহয় পুরো দেখেন। আমি বললাম ভিডিওতে কিন্তু এই কথাটা যে অ্যানিমালের থেকে পুরোপুরি ইন্সপিরেশন নিয়েছে, স্টার্টিং টু দ্য এন্ড পুরো ইন্সপিরেশন ওই থেকে শুরু হুম করে সব। কিন্তু হুম। ঠিক আছে ভাই, একটার মধ্যে ভালো দিকও আছে, একটু দেখতেও প্রিমিয়াম লাগে, সাকিব খানও খারাপ কাজ করেনি, ভালোই কাজ করেছে। তারপরেও ভাই আমার ইনস্টাগ্রাম ফিডে ঢুকে খিস্তির বন্যা বইয়ে দিচ্ছে, আমি ধরে ধরে ব্লক করছি। আমার কথা ভাই, খিস্তি যখন দিচ্ছিস না খিস্তির না দেখো বানানটা ঠিক কর। একটা, দেখো একটা এটা এখানে এটা বলতে হবে অ্যাটলিস্ট যে আমি accept করতে পারি। অরিত্রতা যেটা বলেছে না এটা কিন্তু মানতে হবে যে ইন্সপিরেশন নিয়ে ওরা কিন্তু একটা স্কেল দিয়ে জিনিসটাকে কিন্তু, মানে তুমি যদি কোনো রকম তুলনায় না যাও, জিনিসটা কিন্তু দেখতে মানে একটা প্রিমিয়াম ব্যাপার আছে হ্যাঁ, বাংলা কন্টেন্ট সাপেক্ষে, সেগুলো কিন্তু ভালো একদম সত্যিকারের। ঠিক আছে। আমি সেটাই বলছি। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন তারা ধরো এটা মানে আমরা যেমন ইন্সপিরেশন বলেছি, আমাদের খিস্তি দেওয়া হচ্ছে, আমার কথা খিস্তিটা একটু বানানটা ঠিক করে দেওয়া হোক। গালাগাল যখন দিবি গালাগালটা ঠিকঠাক দিবি, যে গালাগালটা বানানটা দিচ্ছে সেটাও তো ভুল, আমার সেটাতেই আপত্তি, যে গালাগালটা অ্যাটলিস্ট ঠিক করে দে ভাই। যাই হোক, আর আমরা দেখো এর দেখো পরের আমি কিন্তু টপিকে একটা যাব। সিনেমাটার কারণ মধ্যে দুটো জিনিস সত্যি পজিটিভ লেগেছিল, সেটা হচ্ছে শাকিব খানের হ্যাঁ পারফরমেন্স কিন্তু ভালো ছিল, মেকআপের কাজ ভালো ছিল, এবং প্রোডাকশন ভ্যালুটা সত্যি ভালো ছিল। মানে ওরা পুরো হুম। ছবিটাকে খরচা করে শুট করেছে, বোম্বেতে করেছে তো পুরো প্রোডাকশনটা, তো স্কেলটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে আর বাড়ি আরেকটা টাড়ি জিনিস, যেখানে। দেখো একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই, তারপর পরবর্তী টপিকে যাও। ব্যাপারটা হচ্ছে যে এই সবকিছুর পরেও আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, আশা করি অরিত্রতা রূপমদাও মানবে, যে এর পরেও কিন্তু একটা ওয়ান টাইম গুড ওয়াচ, একটা এন্টারটেনিং ছবি হতেই পারে। হ্যাঁ মানে ইন্সপিরেশন থাকা সত্ত্বেও হতে পারে যে হলে গিয়ে ছবিটা দেখে খুব মস্তি পেলাম, মানে বরবাদ কিন্তু ভালো হুম, ছবি হতেই পারে। এগুলো বলছি হুম, মানে এই নয় যে আমরা ধারণা করছি যে বরবাদ খারাপ ছবি হবে, খুব বাজে, আমরা সেটা একবারও বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই প্র্যাকটিসটা যদি একবার ঢুকে পড়ে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, সেটার কিন্তু মানে লং রানে কিন্তু সেটার একটা খুব খারাপ ইম্প্যাক্ট রয়েছে। সেটা নিয়ে বাংলাদেশের দর্শকদের এবং বাংলাদেশে যারা ক্রিটিক তাদের একটুখানি বিষয়টাকে নিয়ে ভাবা উচিত। আমি মনে করি না যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কাজ কেউ করবে, মানে এটা আমাদের এখানে হবে না, মানে সম্ভব নয়। মানে আজকে আমি একদম নাম ধরেই বলছি, দেব বা জিৎ তার একটা বলিউডে একটা ছবি সাকসেস পেয়েছে, সেটা দেখে একদম মানে আর কি পুরো নিয়ে নেবে, একটা শট এখান থেকে ওখান থেকে সেখান থেকে মিলে গেল আলাদা ব্যাপার, কিন্তু একদম মানে পরিষ্কার ডিরেক্ট বুঝতে পারা যাচ্ছে সেই জিনিসটা আমাদের এখানে করার মানে কারণ জানে যে আমাদের বাংলার দর্শক তারাই কিন্তু এটাকে নিয়ে কথা বলবে যে এটা কেন এরকম, এরকম কেন হচ্ছে, এতটা কেন ইন্সপিরেশন, এতটা কেন মিলে যাচ্ছে। সেই জিনিসটা দেখা যাক, এবার কিছু বলবার নেই। তবে হ্যাঁ আমি এটা বলবো যে শাকিব খানের কিন্তু যে ছবি সে করতো, মানে আমি বলছি ধরো গলুই, ঠিক আছে, এই নবাব, এইসব যে সমস্ত ছবি রয়েছে, তার থেকে কিন্তু আমি বলবো যে শাকিব খানের পারফরমেন্স অনেক বেটার হয়েছে। এবং শাকিব খান কিন্তু এখন মানে যেটা করছে সেটা তার আগের থেকে অনেক অনেক বেটার, হয়তো সেখানে কিছু ইন্সপিরেশন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ফার ফার বেটার, ফার বেটার। বিশেষ করে আমি দেখলাম যে শাকিব খান অ্যাকচুয়ালি ওই ওই সুইট সুইট গায়ের রোলটা না, মানে তার থেকে এই অ্যাংরি ব্যাপারটা শাকিব খান অনেক বেটার পারে আর কি। না, দেখ আমরা ইমোশনাল পরবর্তী, অভিনয় ভালো করতে পারে, ইমোশনাল অভিনয় খুব ভালো হ্যাঁ করতে হ্যাঁ পারে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেটা দরদেও কিন্তু বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি ইমোশনাল জায়গাতে সোনাল জনের ক্যারেক্টারের সঙ্গে যখন একটা হাদসা হয় আর কি, সেই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি পারফরমেন্স ভালো করেছে। দরদ ছবিটা কি তোমরা আমার দেখেছো আমার নাকি দেখো? তোমার ছবিটা ভালো লাগেনি আমার, পুরো গোটা ছবিটা, কিন্তু ছবির যে শেষের জায়গাটা ছিল, ওই যে মানে একদম বয়স্ক ওই জায়গাটা, ওখানেও কিন্তু আর পারফরমেন্স ভালো ছিল প্রিয়তমাতেও। না ওটা এবং ওটা তুফান নিয়ে, প্রিয়তমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমরা তুফান নিয়েও ক্রিটিসাইজ করেছি। কিন্তু তুফানেও কিন্তু মানে ছবিটা যাই হোক, ছবিটা একদমই ভালো ছবি নয়, কিন্তু তুফানেও কিন্তু সাকিব খান নিজের জায়গায় পারফরমেন্সটা ঠিকই দিয়েছিল বলে আমার মনে হয়। যাই হোক, আমরা একদম একদম। পরে, হুম। সেটা হচ্ছে হুম। ক্রেজি। বলো অরিত্রদা, বলো। বলো ক্রেজি।
না আমার তো ক্রেজি দেখো খুবই ভালো লেগেছে, ঠিক আছে। মানে ওটা খুব মানে অনেক কিছু ইউনিক জিনিস ট্রাই করেছে ওটার মধ্যে। সবচেয়ে প্রথম হচ্ছে যে একটা সোলো অ্যাক্ট ফিল্ম যাকে বলে, সোলো অ্যাক্ট, সেই ব্যাপারটাকে নিয়ে এসছে, তার সাথে কম্বাইন করেছে। কিডন্যাপিং থ্রিলারটা তো রয়েছে, তার সাথে সোলো অ্যাক্টটাকে কম্বাইন করেছে, তার সাথে কম্বাইন করেছে একটা কামিং অফ এজ ব্যাপার আছে। এই ক্যারেক্টারটা কিন্তু প্রথমে মেয়েকে ভালোবাসে না, এ কিন্তু প্রথম সিন থেকেই যে মেয়ের জন্য একটা মানে কেয়ারিং ইমোশনাল ব্যাপার আছে, বাবা মেয়ের কথা মনে করছে, টিপিক্যাল নয়। মানে ও তো প্রথমে টাকা দিতেই চাইছিল না, তার পরবর্তীতে ওর মধ্যে একটা যে ট্রান্সফরমেশন আসে সেইগুলো আর কি খুব নতুনত্ব ভালো লেগেছে। প্লাস আমি একটা পার্টিকুলার সিকোয়েন্স বলবো, এই টায়ার চেঞ্জিং সিকোয়েন্সটা, যেটা মাল্টিটাস্কিং করতে হতো, ওটা দুর্দান্ত ভাবে মানে করা স্টেজিং। আর শুভম স্যার পারফরমেন্স খুব ভালো, এবং লাস্টের টুইস্টটাও খুব ভালো, এবং ওইটা অ্যাকচুয়ালি ছবিটার ইমোশনাল অ্যাঙ্কার, যে ছবিটা বলতেটা কি চাইছে, মেসেজিংটা। তো সবকিছু মিলিয়ে আমার তো ছবিটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ ডেফিনেটলি এই ছবিটা কিন্তু তুম্বাড লেভেলের ছবি, মানে কাল্ট ক্লাসিক হবে না, এটা এটা আমার দেখার সময় ছবিটা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে তুম্বাডের স্কেলিং ওয়াইজ বা গল্পের যে একটা গল্পের হয় না যে গল্প ওয়াইজই বড় হয়ে যায়, মানে এটা একটা একদিনের থ্রিলার গল্প, সেটা জনরা ওয়াইজই ছোট। আর ওটা মানে গল্প লেভেলেই একটা গ্র্যান্ডার, একটা এপিক গল্প আর কি। তো ওটা অনেক বেশি একটা কাল্ট ফলোইং হবে আমার মনে হয়। ক্রেজির ওই লেভেল অফ কাল্ট ফলোইংটা হবে না আমার মনে হয়। দেখো, যেটা অরিত্রদা ফার্স্টেই বললো, যেটা অ্যাকচুয়ালি ক্রেজির মোটামুটি সবটাই অরিত্রদা কভার করে দিয়েছে, কিন্তু যেটা আমার খুব ভালো লেগেছে যে ওই যে বাবার যে ক্যারেক্টারটা, সোমসার যে ক্যারেক্টারটা, যেহেতু সে মেয়েকে অতটা ভালোবাসে না, যে কারণে কন্টিনিউয়াসলি ক্যারেক্টারটা দুটো জিনিস নিয়ে অ্যাকচুয়ালি ভাবতে থাকে, যে আমি কি মানে এটা কি সত্যিকারের আমার মেয়ে ফেসে গেছে, নাকি এ আমাকে ব্ল্যাকমেল করছে, আদৌ মেয়েকে কিডন্যাপ করতে পারেনি, তাহলে আমি টাকাটা দেবো কি নাকি টাকাটা দেবো না, এই দুটো অপশনের মধ্যে দিয়েও বিচারণ করে। সেখানে ছবিটা আর পাঁচটা কিডন্যাপিং ছবি থেকে আলাদা হয়ে যায়, কারণ অন্যান্য জায়গাতে অপশন তো একটাই, যে আমাকে আমার মেয়েকে, আমার সন্তানকে, ছেলেকে বাঁচাতে হবে, আর কোনো অপশনই নেই। তো একটা ওয়েতেই গল্পটা এগোয়, এবং সেটা আমাদের জানা, রুটটা আমাদের জানা যে এইভাবেই এগোবে গল্পটা। কিন্তু সেই জিনিসটা কিন্তু ক্রেজিতে হয় না। ক্রেজিতে কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো ফার্স্ট 30 মিনিটে কিন্তু সেই সেই ধোঁয়াশার জায়গাটা মেনটেন্ড হয়। তারপর হয়তো সোমসার ক্যারেক্টারটা পুরোপুরি আর কি বুঝতেও পেরে যাচ্ছে যে মেয়ে কিডন্যাপ হয়েছে, এবং সেখান থেকেও ইয়ে করছে। আর ক্লাইম্যাক্সে যেটা গিয়ে হয় সেটা হচ্ছে, আমার মনে হয় যে অনেকেই এরকম আলোচনা করছে যে ক্রেজি ছবিটা অ্যাকচুয়ালি যতটা এক্সপেক্টেড ততটা ভালো হয়, ঠিক আছে, এরকম অনেকে বলা বলি করছে। এখন সেটা মেবি এরকমটা হতে পারে যে তারা যে ধরনের টুইস্ট অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিল ছবিটা থেকে, সেই টুইস্টটা তো ছবিটা দেয় না। মানে অ্যাকচুয়ালি এটা এই টুইস্টটা মানে বলছি, এটা সাগর যেটা হ্যাঁ, বলছে সেটা কারণটাই বলছি। এবার আপনাদের কাছে এবার থেকে যে আলোচনাটা হবে সেটা স্পয়লার হয়ে যেতে পারে, সে ওয়ার্নিংটা আমি দিয়ে দিলাম। আর আমাদের এই ডিসকাশন ভিডিওতে স্পয়লার আসবেই, তাই আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন না। আমার যেটা মনে হয়, ছবিতে ওই যে যেই পোর্শনটায় না টিনু আনন্দের জায়গাটা আসলো, যে ও ছবিটা দেখলো, ও ছবিটা দেখে এটা বের করে ফেললো যে একে আমি চেনা চেনা লাগছে ভয়েসটা, যদি ছবিটা এই লাইনে যেত যে ওর ওই পেশেন্ট পার্টি বা আগেও কোনো একটা ঘটনায় হসপিটালে ঘটেছে যেটার সাথে ও কোনোভাবে কানেক্টেড নয়, তারা কেউ করতে পারে এরকম অ্যাজিউমও করছে, এবং টিনু আনন্দ সেখান থেকে বেরোলো, গল্পটা যে দিকে যেত, এবং একদম এন্ডে যখন বিষয়টা এরকম ভাবে আসতো যে ওর মেয়ে করছে, এবং কোনো ধোঁয়াশ মানে আমরা কোনো রকম আন্দাজই করতে পারতাম না যে ওর মেয়ে করতে পারে, বা টিনু আনন্দের উদ্দেশ্য কি হতে পারে, বা ওর বউ করে কিছু উদ্দেশ্য থাকতে পারে, এরকম যদি কোনো আমরা কোনো ইঙ্গিত না পেতাম, আমার মনে হয় টুইস্টটা হেভি ওয়ার্ক করতো। ওই টিনু আনন্দের যে টুইস্টটা, ওই স্কুল টিচার, আমার কিন্তু একবার হলেও মাথায় এটা এসেছে যে বাচ্চা মেয়েটা করতে পারেনি, তো এতবার তোকে ক্রেজি ক্রেজি বলেছে, এটা কিন্তু একবার হলেও মাথায় এসেছে। তাই জন্য আমি বারবার করে বলেছি টুইস্টটা কিন্তু মানে ব্রেন লেভেলে শক দেয় না, ওটা মনে ধাক্কা দেয়, ওটা আমাদের মনটাকে একটু নরম করে দেয়, আমাদের একটু ইমোশনাল করে দেয়। যেটা আমার ছবিটা ভালো লেগেছে সেটা হচ্ছে যেহেতু পুরোপুরি একটা ক্যারেক্টার বেসড, তো ছবিটা দেখো সোহম সেখানে কতজনের ইমোশন নিয়ে যাচ্ছে, যার সাথে ও এখন লিভিং করে, তার একটা ইমোশন। একদিকে হচ্ছে যে হচ্ছে ওর হসপিটালের বস, তার সাথে কন্ট্রাডিকশন। এখানে হচ্ছে ওকে টিনু আনন্দ মানে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করে যাচ্ছে এবং ওষুধের জন্য বলছে, সেটা একটা ইমোশন। দুনিয়ার কেউ পুরোপুরি পাথটা বলে দিচ্ছে, সেটা একটা ইমোশন। এগুলোকে যেরকম ভাবে পরিচালক ট্রিট করেছে সেটা আমার হেভি লেগেছে। ছবিটা প্রত্যেকটা মুহূর্তে অডিয়েন্সকে গ্রিপে রেখেছে। এবং ছবির মেকিং তুমি দেখো, ওই যে পাটা ভেঙে গেছে, দেখো ফিক্স করছে ওরকম সাউন্ড, হেভি হেভি। মানে যখন ইন্টারমিশন লেখাটা আসবে, মানে মস্তি গোটা ছবিতে সাউন্ডের কাজ, দুটো গান যেরকম ভাবে আসে, আমার মেকিং ওয়াইজ আর ছবিটা ব্যাপক ব্যাপক। খুব ভালো ভালো লোকেশনে অ্যাকচুয়ালি ছবিটা শুটও করেছে। এবং একটা শট আছে অরিত্র, আমি জানি না শটটা কিভাবে নেওয়া, দেখবে মানে গাড়িটা যাচ্ছে এবং বাইরে থেকে প্যান শট নেওয়া, ওটা কিন্তু গ্রিন স্ক্রিনে করা না, প্যান শট নেওয়া, এবং বলছিল গাড়িটা মানে স্পিডটা কম বাট গাড়িটা যাচ্ছে, এবং তুমি দেখবে একদম ক্যামেরাটা ভেতর থেকে বেরোবে,
ভেতর থেকে বেরিয়ে পুরো ঘুরবে এবং ও সিদ্ধান্তটা বদল করবে, শটটা কাট হবে। আমি ভাবছি যে কিভাবে এই প্যান শটটা নিয়েছে, ব্যাপক ব্যাপক, ওই শটটা দারুণ লেগেছে। আর হচ্ছে লোকেশন, ওই যে চক্রভিউ সেটাকে যেভাবে দেখিয়েছে বস, ব্যাপক। এবং ছবির মধ্যে দেখবে সাটল কিন্তু হিউমারও রয়েছে। ওই লোনেরটা তো ছেড়েই দাও, ওটা তো হেভি। এছাড়াও ছবির মধ্যে গোটা ছবিতে হালকা হালকা এরকম মজাটাও কিন্তু রেখে গেছে। তো খুব ভালো ছবি, খুব ভালো লেগেছে। আর আমি মেকাররা এটা তোমাদের খুব ভালো করেছে। কিডন্যাপিং হ্যাঁ, বলো। থ্রিলার, যখন তুমি বলছো না একটা ইউনিক কিডন্যাপিং থ্রিলার, যে সাগরনীল বলছিল যে একটাই অপশন থাকে, আমি তোমাদেরকে একটা কিডন্যাপিং থ্রিলার সাজেস্ট করছি। লেট 90s এর ছবি, হ্যাঁ, হলিউডের। ছবিটার নামই হচ্ছে র্যানসাম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, র্যানসাম। ছবিটার হিরো হচ্ছে মেল গিবসন। ঠিক আছে, তো আচ্ছা। ওখানে মানে মানে মেন হাইলাইটটা কি ছবিটা, যে বাবার কাছে কিডন্যাপিং এর জন্য না র্যানসাম না, চেয়েছিল। বলে দিও না, দেখতে না বলছে না আবার না গল্প বলছে। না, মানে দেখো তুমি, ওটার মধ্যে একটা ইউনিক আচ্ছা, ফ্যাক্টর হ্যাঁ আছে আর কি। মানে এই হ্যাঁ র্যানসামটা কি করে, ও কিভাবে ইউজ করে, হ্যাঁ। সেটা মানে সেটা নিয়ে একটা টুইস্ট আছে ভালো। আচ্ছা, এরপর আমরা আলোচনায় আসবো হচ্ছে আহ বহু প্রতীক্ষিত ধূমকেতু নিয়ে। বলো তোমাদের কি অপিনিয়ন? না, আমি তো কোয়াইট এক্সাইটেড। আমি আশা করবো ছবিটা যেন ফাইনালি আসে, কারণ বহুবার আমরা শুনেছি এবারে আসছে, এবার এই হচ্ছে, এবার ওই হচ্ছে। তো ফাইনালি এখন বিভিন্ন আপডেটস আসছে। যেটা আমি দেখলাম ইন্দ্রনীল রায় একটা পোস্ট করেছে যে অনুপম রয় হার্ড ড্রাইভ নিয়ে যাচ্ছে। পুরোনো আর্টিস্ট খুঁজে পেয়েছে। তো যদি ছবিটা বেরোয় খুবই ভালো হবে। দেব শুভশ্রীর জুটিটা আমরা দেখতে পাবো, প্লাস কৌশিক গাঙ্গুলি ছবিতে। সেই সময় আমার মনে আছে যখন চ্যাম্প রিলিজ করছে, তখন দেব বলেছিল যে ওই ছবিটাতে আমার বেস্ট পারফরমেন্স। কৌশিক গাঙ্গুলিও বারবার বলেছে দেবের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স। তো আমার মনে হচ্ছে বুনো হাঁস লেভেলের কিছু একটা হতে চলেছে। এবং এটা এবং কৌশিক দেবের গাঙ্গুলি অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, লুকটা, ওই প্রস্থেটিক লুক যেটা, সেটা সামনে এসেছিল, সেটা তো প্রচন্ড প্রশংসা পেয়েছিল। আর এই ছবিটা অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি একটা টেলিফিল্মের ওপর বেসড, জানো তো? মানে একটা টেলিফিল্ম আচ্ছা। করেছিলেন উনি, ইটিভি বাংলাতে তো একসময় করতেন। তো সেই গল্পটাকেই নিয়ে আর কি পরে পরবর্তীকালে ফিচারে আর কি কনভার্ট করে করেছিল। তো দেখা যাক সেটা ছবিটা তোমার কিরকম হয়। হ্যাঁ সেটা তোমার দেখা? হ্যাঁ, ওটা দেখেছিলাম, ওটা ইউটিউবে ছিল, জানি না এখন আর আছে কিনা। কিন্তু ওটা খুব ইন্টারেস্টিং, কিন্তু গল্পটা মানে টেররিজম নিয়ে রয়েছে আর কি গল্পটা। ভালো ইন্টারেস্টিং গল্প। আচ্ছা, আর রুদ্রনীল সাগরনীল। ঘোষের খুব ভালো অভিনয় আছে নাকি ছবিটার মধ্যে। রুদ্রনীল ঘোষও আছে ছবিতে, ওরও নাকি খুব ভালো পারফরমেন্স রয়েছে। যদি আমরা বক্স অফিসের দিকটা নিয়ে, অরিত্রতা কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম, আমি বক্স অফিসটা নিয়ে একটুখানি আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে দেবের এই বছর তো রঘু ডাকাতের আগে কোনো ছবি আসছে না, অতএব অনেকটা টাইমও রয়েছে বাকি। এবং দেব আর কৌশিক গাঙ্গুলি জুটি, দেব এখন কেরিয়ারে যে ফেস দিয়ে যাচ্ছে, এবং কৌশিক গাঙ্গুলিরও লাস্ট কয়েকটা ছবি বক্স অফিসে, যদিও আমি বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণার যে ছবিটা ছিল অযোগ্য, সেটা আরেকটু পারফর্ম করবে এরকমটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল, একটু আন্ডার পারফর্ম হালকা করে করেছে। যদিও বছরের ওই ফেজটাতে অযোগ্য অ্যাকচুয়ালি হাইস্ট গ্রসার ছিল সেই মোমেন্ট অব্দি, প্রায় দুর্গাপুজোর আগে হ্যাঁ, অব্দি প্রবাবলি ছিল, তার আগে বোধহয় অযোগ্যকে কেউ বিট করতে পারেন। তো দুজনে যখন একসঙ্গে আসবে ডেফিনেটলি সেখানে একটা, বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি যে যখন হিরোর কিছু একটা অন্যরকমের লুক থাকছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্সকে হলে আসতে কোথাও একটা ইন্টারেস্টেড করছে। যদিও এই লুকটা দেবের আমরা মানে অ্যাকচুয়ালি 6-7 বছর ধরে এই লুকটা দেখছি আমরা, বা তারও বেশি সময় ধরে দেখছি, অ্যাকচুয়ালি 8-9 বছর ধরে দেখছি। তো সেটা কতটা অপেক্ষাটা এখন, আমাদের। হ্যাঁ সেটা এখন কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে এটা কাইন্ড অফ এরকম হয়ে গেছে যে মানে এটা একটুখানি মানে ইন্টারেস্টিং হবে কিন্তু দেখা যায় এই ছবিটা বক্স অফিসে পারফর্ম করছে কি করছে না। ঠিক আছে, না, এবং আমার মনে মানে হয় যদি ভালো প্রমোশন করে ছবিটা পারফর্ম করবে, তার কারণ এইটা না লোকের মাথায় ঢুকে গেছে যে দেব শুভশ্রী একসাথে কাজ করবে না। এবং যখনই এরকম হয়েছে যে একটা জুটি তারা আর কাজ করছে না, একসময় তাদের ক্রেজ ছিল, ওই তাদেরকে শেষবারের জন্য দেখার জন্য একটা অডিয়েন্স কিন্তু আসবে, ঠিক আছে, এটা কিন্তু হবে। আর একটা বিষয় হচ্ছে এই ছবিটা নিয়ে এরকম ভাবে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, ছবিটা নিয়ে একটা অলরেডি না মিনিমাম একটা হাইপ আছে। এবার যদি তারা একটা প্রোমো ভালো কেটে ফেলে বা কিছুই লাগবে না, যেটা মানে অ্যানাউন্সমেন্টটা প্রপারলি হয়ে যায়, অডিয়েন্সটা কিন্তু তৈরি হবে। আর কৌশিক গাঙ্গুলির একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, এবং দেব এত তো নিজের একটা ফেথ অডিয়েন্সের মধ্যে ব্যাপকভাবে বানিয়ে নিয়েছে, বক্স অফিস দেখলেই বোঝা যায়। তো এই ছবিটা আসাটা খুব দরকার। আর আমার মনে হয় অনুপম রায়ের মানে সেই সময়কার গানগুলো না খুব ভালো হতো, যদি সেই পুরোনো গানগুলো থাকে, সেই গানগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করতে চলেছে। এবার দেখার সেটা হয় কিনা, মানে আমি তো পার্সোনালি চাই এই ছবিটা আসুক, কারণ এখন দেব অ্যাক্টর হিসেবে অনেক ম্যাচিওর হয়ে গেছে, আর এই ছবিটা নাকি সব থেকে ভালো কাজ করেছে। তো দেখার যে পারফরমেন্সটা তার কেমন ছিল, লুকটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। আচ্ছা, আমরা এবার আমাদের আজকের অন্তিম টপিকে চলে যাই। আপনারা আবার বলবেন যে এই ভিডিওটা কেন আরো বড় হলো না। ওই একটাই সমস্যা, আমার সমস্যা, ফোনের চার্জের সমস্যা, নাহলে খেতে যাওয়ার টাইমের সমস্যা। তো আমাদের লাস্ট টপিক হচ্ছে সিকান্দারের টিজার। সরি, টিজার, হ্যাঁ টিজারই, হ্যাঁ টিজার, সিকান্দারের টিজার। আগে অ্যানাউন্সমেন্ট এসেছিল, এবার টিজার, ট্রেলার এখনো আসেনি, টিজার বলো এবার। অরিত্র। টিজার এবং গানও একটা মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, এবং অরিত্র কিন্তু মানে ইচ্ছে করে টিজারের গানকে খারাপ বলেছে, আমরা এমনও খবর না পেয়েছি।
না, আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে অরিত্রদাকে যত সুপারস্টারদের নিয়ে আজকে আলোচনা করেছি, দেবদার ফ্যানরা ছাড়া সবার ফ্যানরা আজকে অরিত্রদাকে গালাগালি করবে, তোমাকে আমাকে গালাগালি করবে হচ্ছে শাকিব খানের ফ্যানরা, ঠিক আছে? না, মোটামুটি আজকে তো আমি গালাগালি খাবো বিশাল। আমি দেখেছি, এটা সত্যি অরিত্র, আমি দেখেছি, আমি সাকিব খানের ছবিকে ভালোও বলি না, তাও খিস্তি করে, তারপরে লোকে বলে আরে ভালো বলি, বলে ও আচ্ছা ভুল হয়ে গেছে। মানে ওরা ভাবেই যে রূপম ভিডিও করলেই খিস্তি দেবে, এই জন্য ওরা আমাকে আগে থেকেই, মানে ভিডিও আসার আগে থেকেই খিস্তি দিতে থাকে, কমেন্ট বক্স আগে খিস্তি পেয়ে যায়। না না না, অরিত্র ইচ্ছা রূপম দা, না, আমার রূপম দা, একটাই আমি তোমাকে, কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারি না যে মানে টায়ার্ড হয়ে যায় না, মানে লোকের তো কি হয় কি, ধরো আমি আজ থেকে ধরো 20 বছর আগে একটা সার্টেন সিনেমা দেখতাম, সেটা দেখে ধরো মজা পেতাম। এবার আমি তো আমার টেস্টটাকে ইমপ্রুভ করবার চেষ্টা করব, যে আমি সময়ের সাথে সাথে আরো বেটার ছবি দেখছি, আরো আরো এক্সপ্লোর করে করে খুঁজে খুঁজে বার করে দেখছি, ঠিক আছে, জানছি আরো। একটা কোরিয়ান সিনেমা দেখলাম, সিরিজ দেখলাম, জাপানিজ কিছু দেখলাম, হলিউডের কিছু দেখলাম। তো আমি নিজের টেস্টটাকে গ্রো করতে করতে ইভলভ করছি অ্যাজ এ হিউম্যান বিং, আমার এন্টারটেনমেন্টের টেস্টটাও চেঞ্জ হচ্ছে। মানে সেটা লোকের ইচ্ছা করে না, মানে মানে আমি জানি না, মানে ইট উইল বিকাম সো বোরিং যে আমি একই রকমের ছবি দেখে যাচ্ছি। না না, অ্যাকচুয়ালি আমি এখানে বলছি এই যে অরিত্রদা, আমি দেখছিলাম যে দেবজ্যোতির সঙ্গে একটা পডকাস্ট করেছে, পারিয়াকে নিয়ে আর চালচিত্রকে নিয়ে প্রবলি আলোচনা করছিলে তোমরা, তো আমি পুরোটা শেষ করতে পারিনি আমি। তো আমি দেখছিলাম অরিত্রদা এক জায়গায় বলছিল যে বাংলা সিনেমার একটা প্যারামিটার আমি ঠিক করে নিয়েছি, যে আমি মানে এইটাই এক্সপেক্ট করবো এবং সেই অনুযায়ী রিভিউ করবো। এবার এটা বাংলাদেশের ক্ষেত্রেও করে ফেলো তোমরা, বুঝতে পারলে? যে হিন্দির ক্ষেত্রে একটা, সাউথের ক্ষেত্রে একটা, ইন্টারন্যাশনাল ওটা একটা প্যারামিটার, যে ইন্টারন্যাশনাল কন্টেন্ট হিন্দি সাউথ একসঙ্গে সব মিলিয়ে একটা প্যারামিটার, আর আমাদের এপার বাংলার একটা প্যারামিটার, আর বাংলাদেশে আর একটা প্যারামিটার। তো সেইটা তোমায় করে ফেলতে হবে তুমি, যেটা যত তাড়াতাড়ি, কারণ দেখো ওদের অডিয়েন্সের এক্সপেকটেশন একরকম, তুমি যেরকম চাইছো ওদের সেটা চাইছেও না, মেকাররাও সেই রকমই বানাচ্ছে, সব মিলিয়ে বিষয়টা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কি যে ধরো বরবাদ নিয়ে আমরা যেটা বলছি সেটা নিয়ে ওদের কোনো মানে সেরকম তুমি ডিবেট দেখতে পাচ্ছ নেই, ওরা খুশি যে শাকিব খান অ্যাকচুয়ালি অনেকটা বড় কিছু করছে, যেটা ওদের হতো তার থেকে ওরা একটা এমন কিছু করছে একটা কম বাজেট, যেটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের টপ সিনেমাগুলোর সঙ্গে অ্যাটলিস্ট একটা বেসিক লেভেলে কম্পিটিশন দিতে পারছে, ওরা বিশ্বাস করছে সেটা, এবং সেটা মানে সেটা ওদের দিক থেকে ভালো, ঠিক আছে, হ্যাপি। এবার সেটা লং রানে কি হবে না হবে আমরা কেন আজকে বলছি 10 বছর বাদে বুঝবে, তো এখন ক্রিটিসিজম করে মানে কোনো পয়েন্ট নেই অ্যাকচুয়ালি ক্রিটিসিজম। না, আমি দেখেছি বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি মুভি রিভিউ চ্যানেল নয়, বাট ও সব থেকে সেন্সিবল কথা বলে, আর যাদের বলার কথা তারা বলে না, সেটা হচ্ছে RNAR যে চ্যানেলটা আছে, ও কিন্তু একদম পারফেক্টলি ক্রিটিসিজম করে, মানে ছবিটা যেটা খারাপ সেটাকে খারাপই বলবে। মানে সে চিত্রনাট্য লেভেলে যা, যে তুফান নিয়ে যে প্রবলেম গুলো আমরা হাইলাইট করেছিলাম, আমি দেখেছিলাম যে ও হাইলাইট করেছে। না না, যেমন তোমরা সিকান্দার সরে গেলে কেন? হ্যাঁ সিকান্দার থেকে সিকান্দার শিফট হয়ে গেল। অরিত্র কাকে ভয় পাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে? না না, সিকান্দারে আমার কাউকে ভয় নেই। না না, আমার কথা হচ্ছে যে আমার দেখো ছবিটা না, থেকে এক্সপেকটেশন আছে এখনো, ঠিক অরিত্রর আছে। ভয় আছে, অরিত্রর ভয় আছে। আরে শোনো, শোনো রূপম, যার নাম আমি চেঞ্জ করে দিতে পারি না তাকে আমি ভয় পাই না, ঠিক আছে, নামই পাল্টে দেবো, সবাই না ওই নামেই ডাকবে, ঠিক না আছে। না না, শোনো অরিত্রদা, শোনো শোনো, তুমি আর কন্ট্রোভার্সি করো না, তুমি সালমান খানকে নিয়ে বলো, আর কন্ট্রোভার্সি না করো না, না। আমি বলছি, হ্যাঁ প্রথম কথা আমি একটা জিনিস অ্যাড্রেস করে দিয়ে যাই, অনেকে বলতে পারে যে সালমান খান আমাদেরকে এন্টারটেন করেছে, সালমান খানের ফিটনেস নিয়ে কেন কথা হচ্ছে, সালমান খানকে খারাপ লাগছে এটা কেন বলা হচ্ছে, সালমান খানকে বলছো মানে তুমি নেচে দেখাও তোমার ফিটনেস লেভেল কি। প্রথম কথা হচ্ছে এটা হিরো, আর আমি কি এক? আমি একটা সাধারণ মানুষ, আমার কাজ তো হিরোর নয়, হিরোর কাজ আমার নয়। সালমান খান একটা সিনেমা করে যে ফিজ পায় সেটা তো আমি পাই না। তো এই দুটো কম্পারিজন হয় না কোনোদিনও, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে আমি তো এক্সপেকটেশন রাখবো, আমি তো সেই হিরোর থেকে এক্সপেকটেশন রাখি, তার ফ্যান বলেই তো আমার এক্সপেকটেশনটা হাই। এবং আমি দেখবে যখন গানটা নিয়ে কথা বলেছি, জহরা জবি বলে গানটা, আমি বলছি কি যে তোমাকে তো নাচাতে হবে না, দরকার নেই তো এই গানটা। আমার কথা হচ্ছে কাওয়ালেয়াতেও তো একটা আইটেম সং, তো সেটাও তো ছবিতে ছিল, সেটা তো বিশাল হিট হয়েছিল জেলারে, কিন্তু সেখানে কি রজনীকে কি ওরকম ভাবে মানে নাচাচ্ছে যেটা ওকে ও পারছে না? সিম্পল স্টেপস দিয়েছে, জিনিসটা কমেডি দিয়ে বার করে দিয়েছে। রজনী জেলারে কবার মারামারি করেছে, ভেট্টাইয়ানে কবার মারামারি করেছে, সব বডি ডাবল করেছে, বোঝাই যাচ্ছে দেখে। তা সত্ত্বেও কি হচ্ছে যে স্টোরিটা এমন ভাবে লিখেছে, সাজিয়েছে এমন ভাবে সিন গুলো উতরে যাচ্ছে। আমার না, কথা হচ্ছে এখানে যে আমার লোকেশ এই যে অরিত্র চিকুটি ভাইবস করলো, সেখানে তো অরিত্র রজনীকান্ত কথা, কি স্টেপস করছে। একটা বিষয় কাটবো, অরিত্র তারপর আরো ভালো ইলাবোরেট করতে পারবে লোকেশ নিয়ে যখন বলছে। আমার কথা হচ্ছে আমরা তিনজন না, সারা সবাই একজন নায়ককে ভীষণ ভাবে চাটতাম,
সেটা হচ্ছে বালায় কৃষ্ণ। আর ফিল্মোগ্রাফি এখন দেখেছো, সে কতটা ইভলভ করলো, সেটাই। কিভাবে নিজের ফিল্মোগ্রাফি ডায়নামিক্স চেঞ্জ করে দিল। তা যারা আজকে মানে এই কথাটা বলছে তারা এটা দেখছে না। সালমান খানের এই যে গানটা, আমার সব ছবি ছেড়ে দে, যতগুলো ঈদের সালমান খানের গান আছে কোভিড এর আগে, দেখো সব কটার পাশে এটা রাখো, মনে হয় সব থেকে দুর্বল এবং একই রকম। আমার কথা হচ্ছে প্রীতমের মতো মিউজিক ডিরেক্টরের নাম জড়িয়ে রয়েছে, এই ছবিটার হুম। হাইপ এই লেভেল। টিজারটা ঠিক আছে, আমি টিজারটাকে খারাপ টিজার বলছি না, আমার যদি টিজারটা খুব একটা আহামরি লাগেনি। শুধু টিজারটা অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, এবং যদি খুব ভালো করে আমরা দেখি, এআর মুরুগাদাস থেকে হিন্দিতে যে কটা ছবি করেছে, ইভেন আকিরার কনসেপ্টের থেকে বেটার। হলিডে এবং গজনি, ইন্সপিরেশন হোক, সেটা ঝাড়া হোক, যাই হোক, দুটো ছবি মানে রিমেক ছবি হোক, মানে ওর নিজের ছবি রিমেক ছিল, আর গজনি তো ইন্সপিরেশন নিয়েই বানানো, যাই হোক, দুটো ছবির যা কনসেপ্ট, আমি যদি শুধুমাত্র আইডিয়া ধরি, তার ধারে ভারে আছে সিকান্দার, সিকান্দারকে একটা মাসিহার গল্প। আর গজনি আর হলিডে দুটো ছবিরই কনসেপ্ট লেভেলে ব্যাপক, ব্যাপক না কনসেপ্ট। না তো আমি দেখো, আমার এটা রূপম এখনো মনে হয় যে এই ছবিরও কিন্তু কনসেপ্ট একটা কিছু ইউনিক থাকবে এবং অ্যাকশনের মধ্যে একটা ইনোভেটিভনেস থাকবে, সেটা মুরগারস রাখেই। ঠিক আছে, সেটা থাকবে, আমি এখনো গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমার কথাটা সেটা নয়, আমার কথাটা হচ্ছে যে মুরগডসের ওই সিকান্দারের টিজার আসার কদিন আগে শিবা কার্তিকের ছবি মাদ্রাসির টিজার এসছে। এবার তুমি মাদ্রাসির টিজারটা পাশে ফেলো, সিকান্দারের টিজারটা পাশে ফেলো, একটা মনে হচ্ছে যে একটা 15 বছর আগের ডেটার ডিরেক্টর বানিয়েছে, একটা মনে হচ্ছে আজকের ডিরেক্টর বানিয়েছে। কি করে এটা হতে পারে? এটা হচ্ছে তার কারণ হচ্ছে যে একটা হচ্ছে তাড়াহুড়োতে বানানো ছবি। সিকান্দার হুট করে আগের বছর লক হলো, অ্যানাউন্স হলো, তাড়াতাড়ি কমপ্লিট করে ঈদে রিলিজ করতে হবে। তো স্ক্রিপ্টটাকে এই যে রজনীকান্ত যেটা পারবে সেটাই তাকে দিয়ে করাবো, এই যে কাস্টমাইজেশনটা করতে হবে একটা গল্পের অ্যারাউন্ডে, সেটা তো একটা ডিরেক্টরকে সময় দিতে হবে। তো সেইটা মুরগোটাস টাইমই পাইনি, বোঝা যাচ্ছে। তাই জন্য টিপিক্যাল যে হিরো ট্রোপস গুলো সেগুলোই রেখে দিয়েছে, সেই চেঞ্জেস গুলো করার আর সুযোগ পাইনি। কিন্তু মাদ্রাসি ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে শিবা কার্তিকেয়কে নিয়ে অনেকদিন ধরে প্ল্যানিং করে বানানো ছবি। তুমি দুটো টিজার পাশাপাশি ফেলো, তুমি কালার গ্রেডিং থেকে শুরু করে, তুমি শর্ট টেকিং থেকে শুরু করে, তুমি আকাশ পাতাল তফাৎ দেখতে পাবে দুটোর মধ্যে। দুটোই কিন্তু একই জনরার ছবি, স্টিল ইট ইজ মানে মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স। না দেখো, ব্যাপার হচ্ছে যে আমার যেটা আমি বুঝতে পারছি, অরিত্রদা অরিত্রদা বিশেষ করে, রূপম দা হয়তো তাই, যে এক্সপেকটেশনটা সেট করছে যে মুরুগাদাস গাজনি বানিয়েছে, তারপর হচ্ছে হলিডে বানিয়েছে, তারপর মাদ্রাজি টিজারের সঙ্গে তোমরা যে তুলনা, শিবা কার্তিকের ছবি বর্তমানে যেরকম হচ্ছে, সালমান খান লাস্ট 5 বছরে, দুজনের লাস্ট 5 বছরে তোমরা ফিল্মোগ্রাফি দেখো, লাস্ট 5 বছরে, এবার তুমি কার থেকে কি এক্সপেকটেশন রাখতে হয় বুঝেই যাবে। আমার এক্সপেকটেশনটা ঠিক সেই জায়গাতে, যে কারণে না, সিকান্দারের যে টিজারটা আমি কিন্তু আমি খারাপ রিভিউ সব দিইনি। আমি দাঁড়াও রূপম দা, এক সাগরনিক দোষ। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড রূপম দা, এক সেকেন্ড দাঁড়াও। এবার সালমান খানের শেষ 5 বছরের যে ফিল্মোগ্রাফি, সেই ফিল্মোগ্রাফি আমাকে এতটাই হতাশ করেছে যে আমি এক্সপেকটেশনটাই এত কমিয়ে সেট করছি, যে আমি টিজারে ভালো রিভিউ দিচ্ছি, আর তোমরা এক্সপেকটেশন বাড়িয়ে রেখেছো, যে কারণে তোমরা খারাপ বা মোটামুটি রিভিউ দিচ্ছ। এবার সালমান মানে খানের সব ফ্যানরা অ্যাকচুয়ালি কাকে গালাগালি করবে, আমাকে না তোমাদেরকে, সেটা না, বলো। সব সব সময় সম্ভব, মানে আমি সব ছেড়ে দিলাম। যে কোনো মানুষ নিজের পিছনে একটা রেগুলেটরের মতো কিছু রাখবে, যে সালমান খানের ছবি রেগুলেটরটাকে কমিয়ে একে রাখি, শাহরুখ খানের ছবি রেগুলেটরটা 3-এ রাখি, শিবা কার্তিকেয়া হ্যাঁ না 5-এ রাখি, আমি এটা তো এটা আমি এটা অ্যাকচুয়ালি 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 সালমান খান যে ছবি করেছে, তারপর আমি সালমান খানের থেকে একটা ওয়ান টাইম গুড ওয়াচ, আমি একটা ওয়ান টাইম গুড ওয়াচ চাই, ওয়ান টাইম গুড ওয়াচ, আমি হলে যাব, সালমান খানের দেখে মস্তি পাবো, বাড়ি চলে আসবো। আমি আমি চাইছি না যে শিবা কার্তিকের মতো একটা ছবি, মানে আমি জানি আমি আমি পাবো না আর কি, আমি জানি হতাশ হতে হতে, আমি হতাশ হতে হতে, আমি আর হতাশ হতে চাই না, ব্যাপারটা হচ্ছে এইটা। আমি তোর কথা বুঝতে পারছি। আজকে সালমান খান সূর্যবংশী, এই সরি সিংঘম রিটার্নস, ওই ছবিতে কেমিও করছে সেম লুকসে। সে বেবি জনে কেমিও করছে সেম ড্রেস পরে, সেম লুকে, গলায় একই রকম চেন। এই ছবিতে সেম লুক ভাই। অ্যাটলিস্ট একটা ছবি আরেকটা ছবির থেকে যে আলাদা, সেটা তো মানুষ বোঝায়। বরুণ ধাওয়ানও চুলের কাট বদলায়, সালমান খানের সেই একই জিনিস। আমি নিজে সিকান্দার নিয়ে বিভৎস, তার মধ্যে তাকেও তো কিছু এফোর্ট দিতে হবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়ে গেছে বলতো, আমি তোমাকে বলছি। এখানে একটা ল্যাক অফ এফর্ট, মানে সালমান খানের যারা ভাবছে যে সালমান খানকে বলছে, অ্যাকচুয়ালি সালমান খান ওয়ান্টেডে, ঠিক আছে, যে এনজয় করে কাজটা করছে না, ওই একটা সালমান খানের না মানে আর কিছু লাগে না, একটা ওর একটা খিদে লাগে ভিতর থেকে, যেটা সুলতানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যে একটা নতুন সুলতানে কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখছো, এই যে আমরা আনফিটের কথা বলছি, সুলতানে তো অ্যাকচুয়ালি আনফিটই। লোকটা তো পেটটা বেরিয়ে আছে, শর্টটাই তো ওটা, যে ও পেটটা দেখছে, দিয়ে কাঁদছে, জামাটা পরে এলো, রণদীপ হুডা ওকে তার আগে টিটকিরি মেরেছে, ও উঠলো, ওখানে ফেললো রেসলারটাকে, দিয়ে বললো मैंने पहलवानी जरूर छोड़ी है लेकिन लड़ना नहीं भूला, जिंदा हूँ, वो क्या कहते हैं अंग्रेजी में, अलाइव एंड किकिंग। তো তো লোকটা আনফিটই দেখাচ্ছে ছবিতে।
কিন্তু আমার ওই সিনটা সালমানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সিন, কি ইমোশনাল ইম্প্যাক্ট ওই সিনটা। কিন্তু না ওই ছবিগুলোতে দেখবে সালমান যেন একটা ইচ্ছে আছে যে আমি একটা ছবি করব, আমাকে একটা কিছু দেখাতে হবে, প্রুফ করতে হবে। সেটা ওয়ান্টেডেও আছে, সেটা দাবাংয়েও আছে, সেটা একথা টাইগারে আছে, সেটা টাইগার জিন্দাতে আছে, সেটা সুলতানে আছে, বজরঙ্গি ভাইজানে আছে। কিন্তু সেইটা এখন দেখা যাচ্ছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। হি ইজ নট এনজয়িং হিমসেলফ, হি ইজ নট এনজয়িং হিজ ওয়ার্ক। মানে এটা করছে মানে কিসিকা ভাই কিসিকে জান দেখে মনে হচ্ছে যে ভাই একটা ছবি করে ঈদে রিলিজ করতে হবে বলে করেছে। মানে দেখে মনে হচ্ছে যে একটা একটা টায়ার্ডনেস এসে গেছে। তুমি দেখবে এই বিষয়টা আনমোল আছে না আমাদের ট্রাইড এন্ড রিফিউজ প্রোডাকশনে, ও বারবার বলে যে সালমান খানের যে এনার্জিটা ছিল, সালমান খান কি স্টেপস কি খুব কমপ্লিকেটেড করতো কি করতো না তো। সেটাই। কিন্তু যে এনার্জিটা, এই যে হামকা পিনি হাতে তুমি দেখবে একটা এরকম এরকম করে একটা স্টেপ আছে, ওটা যে এনজয় করছে, যে মুখের যে এক্সপ্রেশনটা চুলবুল পান্ডে, তুমি তুমি তোমার মনে হবে মজা লাগছে নাচতে, কিন্তু এখানে যেন মনে হচ্ছে যে একটা কোরিওগ্রাফার শিখিয়েছে করছে জাস্ট। ওগুলো দেখলেই রক্ত গরম হয়ে যায়, গুজবাম্পস আসে। সেই এনার্জিটা ইয়ে আমরা যেটা বলছি, আমরা তো এই ফোনেই সব ছবির চলার টিজার দেখছি, কিন্তু যখনই সিকান্দারের টিজার চালাচ্ছি তখনই মনে হচ্ছে ডায়লগ গুলো খুব চেপে আছে। 6 নম্বর 7 নম্বর বার শুনে মনে হচ্ছে ডায়লগটা বুঝলাম এবার। ওই যে সংলাপটা যে আইপিএসসি এক্সাম ক্র্যাক করুঙ্গা তো পুলিশ বান যাউঙ্গা, নেই ক্র্যাক করুঙ্গা পরে, ওটা প্রথমবারে কে বুঝতে পেরেছে? আমি তো প্রথমবারে বুঝতেই পারিনি কি সংলাপ ওটা। তো এতটা যে জিনিসটার মধ্যে ক্যাজুয়াল ভাবে করে, এটা না বোঝা যায় স্ক্রিনে, এটা বোঝা যায় অডিয়েন্স। সালমান খানের একটা ব্রেক নেওয়া উচিত, সিরিয়াসলি বলছি, একটা ব্রেক নেওয়া উচিত। 2-3 বছরের ফিজিকের ওপর কাজ করা উচিত। আর যদি ফিজিকের ওপর কাজ না করে, ওর না একটা ভালো ডিরেক্টর খুঁজে বার করে তার সাথে কোলাবোরেট করে একটা নতুন করে না রিভ্যাম্প করা উচিত, যেটা শাহরুখ করেছে। আমি দেবজ্যোতির সাথে যেটা আলোচনা করছিলাম, যে সালমান খান কিন্তু কমেডি খুব ভালো করতে পারে। সালমান খানের অনিল রাভিপুডি বলে যে ডিরেক্টরটাই সংক্রান্তি কি বাস্তু নাম বানিয়েছে, ওর সাথে যদি একটা রকম ছবি করে, বা সালমান খানকে, বা ববি কোহলি এই ডাকু মহারাজের যে ডিরেক্টর, মানে হি ক্যান, মানে কি বলবো, কি লেভেলে যে বক্স অফিস হতে পারে না। মানে যদি একটা ডাকু মহারাজ জাস্ট সালমান খান করে দেয়, তুমি জাস্ট বুঝতে পারছো না কি হতে পারে। বিভৎস বিভৎস। সালমানকে থাকবে ওই সিন, ওই আসছে ওরকম ধরনের সেলাইনটা নিয়ে, মানে নেক্সট লেভেলে। সালমানের কিচ্ছু না, ওই একথা টাইগারের এন্ট্রিটা আজও না আমাদের হন্ট করে। তাহলে কি সিন ছিল ওটা, কি ব্যাপক ডিজাইন সিনের। যাই হোক, কি হলো সালমান খান অ্যাকচুয়ালি সালমান খানের শেষ 5 বছর কি হলো না, এটা ঠিক ব্যাখ্যা করা কঠিন। মানে ও কিন্তু দারুণ যেই ছবি করছিল লোকটা 2010-এর পর থেকে। হ্যাঁ, যেই লোকটা দাবাং, রেডি, বডিগার্ড, একথা টাইগার, তারপর হচ্ছে দাবাং 2, মানে ঝড় দিয়েছে ঝড়। ইভেন ওর মাঝখানে প্রেম রতন ধানপায়ের মতো ছবি 200 কোটি করে বেরিয়ে গেছে। সেই লোকটার যে হঠাৎ করে কি হলো এরকম ডাউনফল, মানে সালমান খান 18 সাল থেকে না 17 সাল থেকে টিউব লাইট এলো, তারপর টাইগার হ্যাঁ, জিন্দা এলো, টাইগার জিন্দা হিট হয়েছে, তারপর থেকে ওই রেস 3, তারপরে ওই কি বলে, তারপর থেকে ওই রাধে ফাদে ওইগুলো যখন করতে শুরু করলো, দাবাং 3। রাধে, কিসিকা ভাই কিসি কি জান, সব পর পর পর। যাই হোক, সালমান খানের না কামব্যাক হোক। দেখো, আবার মেসেজ শ্রাবণ হচ্ছে এটাই, মেসেজ হচ্ছে এটাই যে টাইম মতো বিয়ে করে নেওয়া উচিত। এইসব জিনিস যদি অ্যাভয়েড করতে হয় তাহলে টাইম মতো বিয়ে করে নেওয়া উচিত। ভাই মনে হচ্ছে বিয়ে করেনি বলেই মনে হচ্ছে এই গন্ডগোল গুলো হচ্ছে ভাই, যাই না। তো ঠিক আছে, আমি তো আজকে করে নেবো, আমি করবো না তো কখনো বলছি না। না আচ্ছা, আবার আজকে দেখো, এটাও হতে পারে কিন্তু যে আমরা ধরো সিকান্দারের থেকে এক্সপেকটেশন রাখছি না, তো হয়তো সিকান্দার খুব ভালো ছবি হয়ে গেল, এটাও হতে পারে হতে কিন্তু। পারে, হতে পারে, আর হতে যদি পারে। ওটা হয়ে যায়, আমি বলছি ফুল ভালো ছবি হতে হবে না, 50% যদি ভালো হয়ে যায় তাতেও হিউজ কালেকশন করে নেবে। হুম হ্যাঁ, হুম হুম। ঠিক আছে, তখন তখন আলোচনা হবে। আজকে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি। ঠিক আছে, চলো অডিয়েন্স, একদম আজকের ভিডিওটা হচ্ছে একদম পুরো পারফেক্ট, টেলার মেড পুরো কীর্তি খাওয়ার জন্য। প্রচুর কিস্তি খাচ্ছি, অনেক দিক থেকে কিস্তি খাবো। আমাদের নিয়ে আজকে 69 পোজ হবে, অনেক কিছু হবে। তাই আপনারা এই ভিডিওটা এনজয় করে থাকলেন, আমাদের লাইক করুন। আর যারা সাবস্ক্রাইব করেছিলেন আজকের পরে হয়তো আনসার করে দেবেন। যাই হোক, আপনারা করতেই পারেন। আমরা আবার বলতে ভুলে গেছি, ব্যবসায়ী লোক নই আমরা। আপনারা যদি অরিত্র সাগর নীলের বিরিয়ানি খাওয়া দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন। আমরা একটা বিরিয়ানি খাওয়ার ব্লগ করব। আর আমাদের মনে হয় ব্লগ যদি আমরা করি তাহলে বিভৎস ভিউজ আসবে, টাকা আসবে। আমরা ভাবছি রিভিউ ছেড়ে দেবো, আমরা তিনজনই ব্লগার হয়ে যাবো। এই ছিল আজকের ভিডিও। টাটা, ভালো থাকবেন, টাটা দেখা টাটা, হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।